আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আচ্ছা, ওয়ালাইকুম। একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। এই অধ্যায় দেখো, চ্যাপ্টারটার নাম হচ্ছে জীবের বৃদ্ধি ও বংশগতি। এই বৃদ্ধি ও বংশগতি চ্যাপ্টারটার মধ্যে আমরা ফার্স্টে আলোচনা করব জীবের বংশগতি, বংশ পরম্পরায় চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী উপাদান, যাদেরকে আমরা বংশগতি বস্তু বলে থাকি। তো কিছু বংশগতি বস্তু, ডিএনএ, ক্রোমোজোম, এগুলো নিয়ে আমরা ফার্স্টে কথা বলবো। তো এই চ্যাপ্টারগুলা বোঝানোটা খুবই ইম্পর্টেন্ট। এইগুলা তোমরা যে কমেন্টে যে হাবিজাবি লিখতেছো না, যে এই কি ওই কি, এটা ভাল লাগে। দেখো, নতুন পড়া শুরু করার আগে আসলে একটু গল্প না করে নিলেই না। ধরে যে সামনে ঈদ আসতেছে, আমরা অনেকে দাদু বাড়ি নানু বাড়িতে বেড়াইতে যাব না? দাদু বাড়ি নানু বাড়িতে বেড়াইতে গেলে কি হবে, অনেক আত্মীয় স্বজন দেখা যাবে যাদের সঙ্গে আমাদের অনেক বছর পর দেখা হচ্ছে। তখন কি বলে, আল্লাহ তোমাকে কত ছোট দেখেছিলাম, এখন তুমি অনেক বড় হয়ে গিয়েছো, মাশাল্লাহ মাশাল্লাহ, এরকম বলতে থাকে না? তারপর কি বলে, যে তুমি তো দেখতে পুরাই তোমার বাবার মতো হয়েছো, তুমি তো দেখতে পুরাই তোমার মায়ের মতো হয়েছো, তুমি তো তোমার বাবার মতো অনেক লম্বা হয়ে গিয়েছো, তোমার গায়ের রংটা তো দেখতে তোমার মায়ের মতো হয়েছে, তোমার হাসিটা তোমার দাদার মতো, তোমার চোখ দুটো তোমার দাদির মতো। বলে না এরকম? অনেকে আত্মীয় স্বজন কিন্তু এভাবে আমাদের কম্পেয়ার করে করে বলে। তার মানে এই কথাগুলো কিন্তু আসলেই সত্য। আমাদের কোনো না কোনো বৈশিষ্ট্য দেখা যায় কিন্তু আমাদের বাবার মতো, কোনো না কোনো বৈশিষ্ট্য দেখা যায় আমাদের মায়ের মতো, আবার দাদা দাদির মতো কোনো না কোনো বৈশিষ্ট্য কিন্তু আমাদের থাকে। তার মানে কি দেখা যাচ্ছে, এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে বা এক বংশধর থেকে আরেক বংশধরে কিন্তু কোনো না কোনো বৈশিষ্ট্যের স্থানান্তর ঘটছে। ঠিক আছে, যেমন বাবা মায়ের কোনো না কোনো বৈশিষ্ট্য আমাদের মধ্যে আছে। তো পিতার দেহ থেকে বৈশিষ্ট্য সন্তানের দেহে আসছে, মাতার দেহ থেকে বৈশিষ্ট্য কোথায় আসছে, সন্তানের দেহে আসছে। তো পিতা মাতা একটা বংশধর বা জেনারেশন ছিল, এরপর তার সন্তান আমরা একটা বংশধর বা জেনারেশন, আবার আমাদের সন্তানরা কি আরেকটা জেনারেশন। এভাবে এক বংশধর বা জেনারেশন থেকে নতুন বংশধর বা জেনারেশনে বৈশিষ্ট্যের যে স্থানান্তর, এটাকে আমরা বলি হচ্ছে বংশগতি। কি বলি? বংশগতি। আর যে বৈশিষ্ট্যগুলা এক বংশধর থেকে আরেক বংশধরে স্থানান্তরিত হয়, তাদেরকে আমরা বলি বংশগত বৈশিষ্ট্য। ঠিক আছে, আর এই বংশগতি নিয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানের যে শাখায়, সেটাকে আমরা বলি বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। ঠিক আছে, তো দেখো কি বললো, বংশগতি। বংশগতির একটা সংজ্ঞা দিয়েছে যে পিতামাতার বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে, বংশানুক্রমে মানে এক বংশধর থেকে আরেক বংশধরে, অর্থাৎ বংশানুক্রমে সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হওয়ার যে প্রক্রিয়া, সঞ্চারিত হওয়ার এই প্রক্রিয়াটাকে আমরা কি বলছি, বংশগতি বা হেরিডিটি বলছি। ঠিক আছে, তো এই যে এক বংশধর থেকে আরেক বংশধরে যে বৈশিষ্ট্যগুলো স্থানান্তরিত বা সঞ্চারিত হয়, সেটাকে আমরা কি বলি, বংশগতি বলি। এরপর কি বলবো, বংশগতিবিদ্যা। জীববিজ্ঞানের যে শাখায় বংশগতি সম্বন্ধে বিশদ আলোচনা ও গবেষণা করা হয়, তাকেই আমরা কি বলি, বংশগতিবিদ্যা। আমরা প্রথম অধ্যায়ে পড়েছিলাম না যে জীববিজ্ঞানের কিছু ভৌত শাখা এবং কিছু ফলিত শাখা রয়েছে। ভৌত শাখায় হচ্ছে আমরা তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তো জীববিজ্ঞানের কতগুলো ভৌত শাখার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ ভৌত শাখার নাম কি, বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। ঠিক আছে, যেখানে আমরা বংশগতি সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করি। ওকে, জান্নাতুল মা কোনটা আবার একটু বংশগতি বস্তু। তো এই যে আমরা মাত্রই বললাম না যে পিতামাতা থেকে বা এক বংশধর থেকে আরেক বংশধরে কিছু না কিছু বৈশিষ্ট্য স্থানান্তরিত হয়। তো কিভাবে স্থানান্তরিত হয়, পিতামাতা থেকে বৈশিষ্ট্য যে আমার মধ্যে আসলো, এটা কিভাবে আসলো? যে বস্তুগুলার দ্বারা বংশগত বৈশিষ্ট্য এক বংশধর থেকে আরেক বংশধরে স্থানান্তরিত বা সঞ্চারিত হয়, তাদেরকে আমরা বলি বংশগতি বস্তু। দেখো বলেছে, যে সকল উপাদানের মাধ্যমে মাতা পিতার বৈশিষ্ট্যগুলো তাদের সন্তান সন্ততিতে সঞ্চারিত হয় বা স্থানান্তরিত হয়, তাদেরকে আমরা কি বলি, বংশগত বস্তু। কি বললাম, যে উপাদানগুলো দ্বারা পিতামাতা থেকে বৈশিষ্ট্য তোমার আমার মধ্যে আসছে, সেই উপাদানগুলোকে বা বস্তুগুলোকে আমরা কি বলছি, বংশগত বস্তু বা বংশগতি বস্তু। তো কারা কারা বংশগতি বস্তু আছে? দেখো বলেছে, ক্রোমোজোম, জিন, ডিএনএ, আরএনএ। আজকের ক্লাসে আমরা এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে বিস্তারিত জানবো এবং কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলবো। ঠিক আছে, হাসান ওয়ালাইকুম আসসালাম। কোন রকম টেক্সটিং করা এখন নিষেধ। ঠিক আছে, তুমি মোটামুটি অনেকগুলা টেক্সট করে ফেলছো। এটা কোষ চিন্তা করি। ঠিক আছে, এটা চিন্তা করে একটা কোষ, এইটা একটা প্রকৃত কোষ যদি হয়, তাহলে অবশ্যই এর ভেতরে নিউক্লিয়াস থাকবে, সুন্দর সুগঠিত নিউক্লিয়াস থাকবে। সেই নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিওলাস থাকবে। আর কি থাকবে, নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন জালিকা থাকবে। কি থাকবে, নিউক্লিয়ার জালিকা বা ক্রোমাটিন জালিকা থাকবে, তাই না? এই ধরে নিলাম, এঁকে ফেললাম আমি ক্রোমাটিন জালিকা। আর কি থাকবে, নিউক্লিওপ্লাজম থাকবে। কি থাকবে, নিউক্লিওপ্লাজম থাকবে। ঠিক আছে, তো ধরেন আমি ডট ডট দেখে ফেলছি, নিউক্লিওপ্লাজম কি আছে, নিউক্লিওপ্লাজম আছে। ঠিক আছে, এটা আমরা কি এঁকেছি, এটা এঁকেছি হচ্ছে একটা প্রকৃত কোষ। এটা কি এঁকেছি, একটা প্রকৃত কোষ। এখন আমি যদি এই প্রকৃত কোষ থেকে নিউক্লিয়াসটাকে বের করে আনি, ধরো চিন্তা করো এটা হচ্ছে নিউক্লিয়াস। এটা কি, চিন্তা করো নিউক্লিয়াস। ঠিক আছে, আমরা এই কালার দিয়ে না এঁকে যেভাবে এঁকেছিলাম সেভাবেই আঁকি। চিন্তা করো এটা হচ্ছে নিউক্লিয়াস।
তো এই নিউক্লিয়াসের ভেতরে তাহলে আমরা কি কি পেয়েছিলাম? নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওলাস, আর কি নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন জালিকা। কি পেয়েছিলাম? নিউক্লিওপ্লাজম, এই যে ক্রোমাটিন জালিকাটা আমি এঁকে দিচ্ছি, এটা ধরো কি পেয়েছি? ক্রোমাটিন জালিকা। আর হচ্ছে কি নিউক্লিওপ্লাজম। কি পেয়েছি? নিউক্লিওপ্লাজম। ঠিক আছে, আচ্ছা এখন একটু খেয়াল করো, এই ক্রোমাটিন জালিকাটাকে আমি যদি নিউক্লিয়াসের বাইরে নিয়ে আসি, এই ক্রোমাটিন জালিকাকে আমি কোথায় আনছি? নিউক্লিয়াসের বাইরে নিয়ে আসছি। তাহলে ধরো এইভাবে রাখলাম, ক্রোমাটিন জালিকাটা আমি কি করছি? নিউক্লিয়াসের বাহিরে নিয়ে আসছি। ধরো এই যে এইভাবে আছে ক্রোমাটিন জালিকাটা নিউক্লিয়াসের বাহিরে। এটা কি অনেক কুণ্ডলিত অবস্থায় আছে না? এই কুণ্ডলিত এই জিনিসটাই কি আমাদের ক্রোমাটিন জালিকা। এই জিনিসটাই কি ক্রোমাটিন জালিকা। আমি লিখলাম এটা হচ্ছে ক্রোমাটিন জালিকা। ঠিক আছে, এটাই হচ্ছে ক্রোমাটিন জালিকা। এখন আমি কি করলাম? এই ক্রোমাটিন জালিকাকে এত কুণ্ডলিত রাখলাম না, ঠিক আছে? ও যে এত কুণ্ডলিত অগোছালো অবস্থায় আছে, এই কষ্ট সহ্য করতে না পেরে আমি ওকে স্বাভাবিক সুতার মতো আকৃতি দান করলাম। ধরো এই যে এটা স্বাভাবিক একটা সুতার মতো আকৃতি ধারণ করেছে। তো এটা কি ক্রোমাটিনটাকে আর জালিকা অবস্থায় আছে? না, জালিকা অবস্থায় তো নাই। তো তখন এটাকে আমি নাম দিচ্ছে কি? তখন এটাকে আমি বলতেছি হচ্ছে ক্রোমাটিন। তখন এটাকে আমি জালিকা না বলেই শুধু কি বলতেছি? শুধু ক্রোমাটিন বলতেছি। ঠিক আছে, এখন এই যে আমি ক্রোমাটিনের উপকার করলাম, ও যে কুণ্ডলিত ছিল, জালিকা অবস্থায় ছিল, আমি হচ্ছে এখন এই ক্রোমাটিন সম্পর্কে একটু বিস্তারিত জানবো। ক্রোমাটিনকে বলবো, হে ক্রোমাটিন, তোমার জীবনে এত দুঃখ কিসের? তুমি কেন এরকম কুণ্ডলিত অবস্থায় থাকো? ঠিক আছে, এইটা বলে আমি বলবো যে তোমার জীবন কাহিনী আমাকে বলো। ক্রোমাটিন ধরো আমার কথায় গলে গিয়ে বলবে, ভাই দুঃখের কথা আর কি বলবো, আসো তোমাকে আমার গঠন সম্পর্কে জানাই। তো ঠিক আছে, চলো আমরা এখন এই ক্রোমাটিনের জীবন কাহিনী, তার গঠনটা কিরকম সেটা জেনে আসি। ঠিক আছে, তো দেখো এই ক্রোমাটিনটাকে আমরা যদি জুম করি, তাহলে কিরকম দেখতে পাবো সেটা জানার আগে আমরা আসো একটা জিনিস জেনে আসি, সেটা হচ্ছে ডিএনএ কি। ডিএনএ কি? ঠিক আছে, আসো আমরা একটু ডিএনএ সম্পর্কে জেনে আসি। আমরা কি জানি? ডিএনএ হলো যেরকম পেঁচানো দ্বিসূত্র বিশিষ্ট, ডিএনএ হচ্ছে পেঁচানো দ্বিসূত্র বিশিষ্ট, তাই না? আর এর মাঝখানে কি থাকে? কিছু সিঁড়ির ধাপের মতো নাইট্রোজেন ঘটিত ক্ষারক থাকে। কি থাকে? পেঁচানো সিঁড়ির ধাপের মতো যে নাইট্রোজেন ঘটিত ক্ষারক গুলা থাকে। এটাকে আমরা কি বলতেছি? ডিএনএ বলতেছি। এটাকে আমরা কি বলি? ডিএনএ। আচ্ছা, তোমরা দ্বিতীয় অধ্যায়ে কোষের প্রকারভেদ পড়েছো না? এই যে হাসান, ডিএনএ মানে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এটা এখানে লিখার কোনো দরকার নাই। টাইপিং করে মনোযোগ নষ্ট না করে এদিকে খেয়াল করো, এখানে কিচ্ছু লেখার দরকার নেই। ঠিক আছে, একটু খেয়াল করো। এই যে ডিএনএ, এখন দেখো তোমরা আদি কোষ আর প্রকৃত কোষের পার্থক্য পড়েছো না? সেখানে আমরা কি পড়েছিলাম? আদি কোষের ক্রোমোজোমে শুধুমাত্র ডিএনএ থাকে, অন্য কোনো উপাদান থাকে না। বাট প্রকৃত কোষের ক্রোমোজোমে ডিএনএ তো থাকেই, সঙ্গে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে হিস্টোন প্রোটিন। কি থাকে? হিস্টোন প্রোটিন। তো দেখো তো আমরা যে কোষটা এঁকেছি সেখানে কি নিউক্লিয়াস আছে না? নিউক্লিয়াসে কি নিউক্লিয়ার আবরণী আছে না? তার মানে এই কোষটা কেমন কোষ? প্রকৃত কোষ। তার মানে প্রকৃত কোষের যে ক্রোমোজোম, সেই ক্রোমোজোমে কি থাকবে বলতো? প্রকৃত কোষের ক্রোমোজোমে কিন্তু ডিএনএও থাকবে, হিস্টোন প্রোটিনও থাকবে। তো আসো আমরা একটু জেনে নিই এই হিস্টোন প্রোটিন আর ডিএনএটা কিভাবে থাকে আর কিভাবে ক্রোমোজোম তৈরি হয়। ঠিক আছে, আসো বিষয়টা দেখি। অলরেডি আমরা ডিএনএ দেখলাম। এখন এই ডিএনএটাকে আমরা যদি জুম আউট করি, আমরা ধরো জুম ইন করে তো অনেক বড় ডিএনএ দেখতে পাচ্ছি। এই ডিএনএটাকে এরকম ডাবল স্ট্র্যান্ডেড পেঁচানো চিন্তা না করে আমরা নর্মাল একটা সুতা চিন্তা করি। ঠিক আছে, এই ডিএনএটাকে আমরা কিভাবে চিন্তা করি? আসো এই ডিএনএটাকে ধরো এই কমলা রঙের একটা সুতা চিন্তা করি। ঠিক আছে, এই ডিএনএটাকে আমরা কিভাবে চিন্তা করি? কমলা রঙের একটা সুতা চিন্তা করি। ধরে নাও এটাই হচ্ছে ডিএনএ। এই সুতাটাকে কি চিন্তা করো? ডিএনএ। এই জিনিসটাই ধরো আমরা চিকন করে এভাবে দেখতেছি, এটাকে চিন্তা করো ডিএনএ। এখন এটা তো বুঝলাম ডিএনএ, আসো আমরা একটু হিস্টোন প্রোটিনটা দেখে ফেলি। তো এটা ধরে নাও একটা হিস্টোন প্রোটিন। এটা কি? একটা হিস্টোন প্রোটিন। এই হিস্টোন প্রোটিন একটা করে থাকে না, অনেকগুলা হিস্টোন প্রোটিন একসাথে একটা গুচ্ছ তৈরি করে থাকে। এটা ধরে নাও হিস্টোন প্রোটিনের একটা গুচ্ছ, এটা ধরে নাও হিস্টোন প্রোটিনের আরেকটা গুচ্ছ, এটা কি হিস্টোন প্রোটিনের আরেকটা গুচ্ছ, আবার ধরে নাও হিস্টোন প্রোটিনের আরেকটা গুচ্ছ। ঠিক আছে, এরকম হিস্টোন প্রোটিনের তিনটা গুচ্ছ ধরো আমি আঁকলাম, অনেক গুচ্ছ আছে, আমি ধরো তিনটা গুচ্ছ আঁকলাম। তো ডিএনএ যেটা আমি যে কমলা রঙে আঁকলাম, ডিএনএ, এই কমলা কালারে আমি যে ডিএনএটা এঁকে রাখছি, এই ডিএনএটা কি করবে? ডিএনএ তো অনেক বড়, অনেক বড় ডিএনএ অল্প জায়গার মধ্যে যাতে থাকতে পারে, এর জন্য সে কি করবে? হিস্টোন প্রোটিনকে পেঁচায় রাখবে। কি করবে? হিস্টোন প্রোটিনকে পেঁচায় রাখবে।
আবার ধরে একটু পরে এই ডিএনএ আবার কি করবে, হিস্টোন প্রোটিনকে পেঁচায় রাখছে, আবার কি করবে, যে হিস্টোন প্রোটিনকে এভাবে পেঁচায় রাখবে। তার মানে ডিএনএ এর কাজ কি, হিস্টোন প্রোটিনকে এভাবে পেঁচায় রাখা, পেঁচিয়ে রাখা। ঠিক আছে, তো এখানে তো আমি হিস্টোন প্রোটিনের যে গুচ্ছগুলো দূরে দূরে আঁকছি, আমি যদি দূরে দূরে না এঁকে এদেরকে এক করে ফেলি, একত্রিত করে ফেলি, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় দেখো তো। তাহলে ব্যাপারটা দেখো তো এরকম লাগে না, তাহলে ব্যাপারটা এরকম লাগে না। ধরো আমি হিস্টোন প্রোটিনের গুচ্ছগুলোকে দূরে দূরে না এঁকে কাছাকাছি আঁকি। ধরে নাও এটা একটা গুচ্ছ, আবার ধরে নাও এইটা আরেকটা গুচ্ছ, ঠিক আছে, এইটা ধরে নাও আরেকটা গুচ্ছ। এই তিনটা গুচ্ছকে আমি দূরে দূরে না এঁকে কাছাকাছি আঁকলাম, ঠিক আছে, তিনটা কাছাকাছি আঁকছি। তাহলে এই যে এরা যে ডিএনএ দিয়ে পেঁচানো ছিল, এরা কি দূরে দূরে না থাকে, তাহলে এভাবে কাছাকাছি থাকবে না, এই যে কি হয়ে থাকবে, কাছাকাছি থাকবে না। আচ্ছা, এইভাবে প্যাচ লাগতে লাগতেই, এইভাবে প্যাচ লাগতে লাগতেই, এটা তো একটা বড় জিনিস, এটাকে যদি আমি এখন জুম আউট করি, জুম আউট করি, এই জিনিসটাই কি হিসেবে আছে, এই জিনিসটাই হচ্ছে ক্রোমাটিন হিসেবে আছে, এই জিনিসটাই কি হিসেবে আছে, ক্রোমাটিন হিসেবে আছে। আমি যদি এইভাবে দেখাই, এই জিনিসটাই কি হিসেবে আছে, আমার কালারটা যদি চেঞ্জ করে দিতে চাই দিতে পারি, আর যদি গ্রিন কালার কন্টিনিউ করতে চাই করতে পারি। ঠিক আছে, এই জিনিসটাই কি হিসেবে আছে, এই জিনিসটাই ক্রোমাটিন হিসেবে আছে, এই জিনিসটাই কি ক্রোমাটিন। ঠিক আছে, তাহলে দেখো এই ক্রোমাটিনটাকে আমরা জুম করলে কেমন দেখতে পাবো, এই রকম মোটা একটা স্ট্রাকচার দেখতে পাবো। এই মোটা জিনিসটা আমরা যখন জুম আউট করছি তখন এরকম সুতার মতো দেখা যায়। ঠিক আছে, এই সুতার মতো জিনিসটাকে আমরা যদি জুম করতাম, জুম করলে দেখা যাবে এরকম এরকম এরকম। তো এরকম জিনিসটা মূলত কি দ্বারা তৈরি, এরকম জিনিসটা হচ্ছে হিস্টোন প্রোটিন আর ডিএনএ দ্বারা তৈরি। কি দ্বারা তৈরি, হিস্টোন প্রোটিন আর ডিএনএ দ্বারা তৈরি। তাহলে এই জিনিসটাই কি ক্রোমাটিন, এটাই কি তাহলে ক্রোমাটিন, এটাই হচ্ছে ক্রোমাটিন, এটাই হচ্ছে ক্রোমাটিন। এই ক্রোমাটিন কি দ্বারা তৈরি, ডিএনএ আর হিস্টোন দ্বারা তৈরি। ঠিক আছে, তো ডিএনএটাকে আমরা জুম আউট করে যে এইভাবে চিকন সুতার মতো কল্পনা করেছিলাম। এখন একটু চিন্তা করো, এখন একটু চিন্তা করো, তাহলে ক্রোমোজোমটা কি, ক্রোমোজোমটা কি। ধরে নাও এই যে তোমার ক্রোমাটিন জালিকা, এটাই যে ক্রোমাটিন আকারে আছে না, এই ক্রোমাটিনটাই, এই ক্রোমাটিনটাই কি করবে জানো, প্রোফেজের সময় এইভাবে একটা আরেকটার সাথে প্যাচ লাগতে থাকবে। কি করবে, প্যাচ লাগতে থাকবে। কিভাবে প্যাচ লাগবে তোমাদেরকে আরেকবার ভালো করে দেখাই। এই ক্রোমাটিনটাই কি করবে, এইভাবে প্যাচ লাগতে থাকবে। এই যে প্যাচ লাগতেছে লাগতেছে লাগতেছে, কুণ্ডলিত হচ্ছে হচ্ছে, একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে কি অনেক ঘনভাবে একটা আরেকটার সাথে যুক্ত হবে, এত ঘনভাবে যুক্ত হবে যে এদের মধ্যে কোনো ফাঁকা জায়গা থাকবে না। ঠিক আছে, আবার স্বাভাবিকভাবে প্যাচ লাগবে। এই যে স্বাভাবিকভাবে প্যাচ লাগলো না, এইটাকেই আমরা বলতেছি ক্রোমোজোম। এইভাবেই ক্রোমাটিনটা কি তৈরি করে ফেলে, ক্রোমোজোম তৈরি করে ফেলে। এই যে যে খুবই ঘনভাবে প্যাচ লেগে আছে না, খুবই ঘনভাবে প্যাচ লেগে আছে না একটা গোলাকার এলাকা, এই গোলাকার এলাকাটাকে আমরা বলি কি, সেন্ট্রোমিয়ার। এটাকে আমরা কি বলি, সেন্ট্রোমিয়ার। ঠিক আছে, এটাকে আমরা কি হিসেবে চিনি, সেন্ট্রোমিয়ার হিসেবে চিনি। আর ক্রোমাটিড বলি না আমরা, এই যে এইটা হচ্ছে সেই ক্রোমাটিড, এটাই কি সেই ক্রোমাটিড। ঠিক আছে, এই যে ক্রোমাটিড আকারে যে অংশটা দেখি না, সেটাই হচ্ছে এটা, এটাই কি ক্রোমাটিড। তাহলে এইভাবেই ক্রোমাটিন থেকে ফর্ম হয় কি, ক্রোমোজোম। তাহলে আমরা যদি ইজি করে বলি, ডিএনএ আর হিস্টোন, ডিএনএ আর হিস্টোন মিলে আলটিমেটলি যে বড় গুচ্ছটা তৈরি করে, সেই বড় গুচ্ছটাই কি আসলে ক্রোমাটিন। এই ক্রোমাটিনটাই স্বাভাবিক অবস্থায় ক্রোমাটিন জালিকা আকারে নিউক্লিয়াসের ভেতরে থাকে। বাট একটা কোষ যখন বিভাজিত হয়, মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ ধাপে এই ক্রোমাটিন জালিকা কিসে পরিণত হয়, ক্রোমাটিন গুলা প্যাচ লেগে লেগে ক্রোমোজোমে পরিণত হয়। কিসে পরিণত হয়, ক্রোমোজোমে পরিণত হয়। এই ক্রোমোজোমটাকেই আমরা কিভাবে দেখি, এই যে এভাবে দেখি। পরবর্তীতে দেখা যায় এই ক্রোমোজোমটা আবার লম্বালম্বি দুই ভাগে এভাবে ভাগ হয়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তোমরা এটা কে বুঝো নাই ভাইয়া, হিস্টোন প্রোটিন কি, হিস্টোন প্রোটিন হচ্ছে একটা ক্ষারীয় প্রোটিন। ঠিক আছে, হিস্টোন প্রোটিন হচ্ছে একটা ক্ষারীয় প্রোটিন। ওকে, আচ্ছা, ক্রোমাটিড ক্রোমোজোমের মধ্যে ডিফারেন্স, আসো বোঝাচ্ছি। ঠিক আছে, ওকে, আচ্ছা ভাই স্ক্রল করেন না, স্ক্রল করেন না। ক্রোমাটিড ক্রোমোজোমের মধ্যে আরেকবার, হ্যাঁ বুঝাবো, আরেকবার বুঝাবো, রিপিট করব। ঠিক আছে, আচ্ছা কেউ বুঝেন নাই, আচ্ছা বুঝেন নাই, ঠিক আছে শুনেন, বুঝাবো বুঝাবো। এখন দেখেন, হ্যাঁ, হিস্টোন প্রোটিন প্লাস ডিএনএ ইজ ইকুয়াল টু ক্রোমাটিন। আরেকবার বোঝাচ্ছি, এখন একটু খেয়াল করো, এখন একটু খেয়াল করো। দেখো তাহলে আমরা কি বললাম, দেখো আবার একটু খেয়াল করো, আবার একটু খেয়াল করো। আমরা যদি আরেকটা পেজে যাই, আরেকটা পেজে যাই, একটু স্মুথলি খেয়াল করো। এটা একটা হিস্টোন, এটা আরেকটা হিস্টোন, এটা আরেকটা হিস্টোন, এটা আরেকটা হিস্টোন। ঠিক আছে,
এই যে কতগুলা হিস্টোন প্রোটিন একসাথে আছে, সবাই স্প্যামিং না করে এদিকে খেয়াল করো, ঠিক আছে? স্প্যামিং না করে এখানে খেয়াল করো, এটা কি একটা হিস্টোন, অনেকগুলা হিস্টোন প্রোটিন একসঙ্গে আছে। তো এই হিস্টোন প্রোটিনের গুচ্ছটা কি হবে? হিস্টোন প্রোটিনের গুচ্ছটা ডিএনএ দ্বারা আবৃত থাকবে। কি দ্বারা আবৃত থাকবে? ডিএনএ দ্বারা আবৃত থাকবে। আবার ধরো কি আছে, আবারও হিস্টোন প্রোটিনের গুচ্ছ, চিন্তা করো, আবারও ধরো হিস্টোন প্রোটিনের আরেকটা গুচ্ছ, এটা কি করবে? ডিএনএ দ্বারা আবারও যুক্ত থাকবে, আবৃত থাকবে, ঠিক আছে? এই যে ধরো ডিএনএ দ্বারা এইভাবে আবৃত আছে। আবারও ধরো হিস্টোন প্রোটিনের গুচ্ছ, হিস্টোন প্রোটিনের গুচ্ছ চিন্তা করো, ঠিক আছে? হিস্টোন প্রোটিনের গুচ্ছ, ঠিক আছে? এই হিস্টোন প্রোটিনের গুচ্ছ কি হবে? আবার আরো এই যে এভাবে ডিএনএ দিয়ে আবৃত হবে। তো এইভাবে আবৃত হতে হতে বড় যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে না, এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি হচ্ছে ক্রোমাটিন। এটাকে আমরা কি বলছি? ক্রোমাটিন। এই যে তোমার স্ট্রাকচারটা, এই যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, এটাকে আমরা কি বলতেছি? ক্রোমাটিন। এখন দেখো, এই ক্রোমাটিনটাই সুতার মতো আমরা দেখি, এত তো জুম করে দেখি না, আমরা ছোট করে দেখি, যে এইভাবে সুতার মতো। এই জিনিসটাই কি? ক্রোমাটিন। কোষ বিভাজনের সময় প্রোফেজ ধাপে এই ক্রোমাটিনই এইভাবে বিন্যস্ত হয়, একটা একটার সাথে কুণ্ডলিত লেগে 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 কি তৈরি করে? ক্রোমোজোম তৈরি করে। তো ক্রোমোজোম তৈরির এক পর্যায়ে দেখা যায় একটা জায়গায় ক্রোমাটিনটা অনেক বেশি কুণ্ডলিত থাকে, ফলে কোনো আলো বাহিরে আসতে দেখা যায় না, তো অনেক ঘন অন্ধকার একটা এলাকা দেখি, যেটাকে আমরা বলি সেন্ট্রোমিয়ার। তো এই যে, তাহলে এই এলাকাটাকে আমরা কি বলতেছি? এই এলাকাটাকে আমরা বলতেছি হচ্ছে সেন্ট্রোমিয়ার। কি বলতেছি? সেন্ট্রোমিয়ার। কি বলতেছি? সেন্ট্রোমিয়ার, ঠিক আছে? আর এটা হচ্ছে এই যে টোটাল সেন্ট্রোমিয়ার বাদে যে বাকি অংশটা, সেটাকে আমরা কি বলতেছি? ক্রোমাটিড। কি বলতেছি? ক্রোমাটিড। আর টোটাল জিনিসটাকে আমরা কি বলতেছি? টোটাল জিনিসটাকে বলতেছি ক্রোমোজোম। টোটাল জিনিসটাকে আমরা কি বলতেছি? ক্রোমোজোম, ঠিক আছে? তাহলে ক্রোমোজোম, একটা সেন্ট্রোমিয়ার একটা ক্রোমাটিড মিলে ক্রোমোজোম। তো ক্রোমোজোমটা অ্যাকচুয়াল ফর্ম করছে কি? অ্যাকচুয়াল ফর্ম হয়েছে কি দিয়ে? এই যে তোমার ক্রোমাটিন দিয়ে। কি দিয়ে? ক্রোমাটিন। ক্রোমাটিন। এই সুতার মতো ক্রোমাটিনটা জুম করলেই আমরা এরকম দেখতে পাই। এই ক্রোমাটিনটা কি দিয়ে তৈরি হয়েছে? এই যে হলুদ রঙের ডিএনএ আর হিস্টোন দিয়ে। কি দিয়ে তৈরি হয়েছে? ডিএনএ, হিস্টোন। তাহলে ক্রোমাটিন মানে কি? ক্রোমাটিন মানে হচ্ছে ডিএনএ প্লাস হিস্টোন। কি বলতে পারি? ডিএনএ আর হিস্টোন। ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন। ডিএনএ প্লাস হিস্টোন, এইটাই তৈরি করছে কি? এই জিনিস, এই দুইটা জিনিস একসাথে কি তৈরি করছে? ক্রোমাটিন তৈরি করছে। আর এই ক্রোমাটিনটাই আলটিমেটলি কি তৈরি করেছে? ক্রোমোজোম তৈরি করেছে। এটা হচ্ছে কোষ বিভাজনের সময়। একটা কোষ যখন বিভাজিত হয় না, তখন এই ক্রোমাটিনটা এভাবে জালিকা, এই যেরকম জালিকা আকারে থাকে, ঠিক আছে? কোষের ভেতরে কিভাবে থাকে? নিউক্লিয়াসের ভেতরে জালিকা আকারে থাকে। এই যে এটা ধরে নাও ক্রোমাটিন জালিকা, নিউক্লিওলাস, আর এর ভেতরে ফোটা ফোটা ডট ডট দিয়ে আমরা কি বোঝাচ্ছি? ডট ডট দিয়ে হচ্ছে আমরা নিউক্লিওপ্লাজম বোঝাচ্ছি, ঠিক আছে? কি বোঝাচ্ছি? নিউক্লিওপ্লাজম বোঝাচ্ছি। এই হচ্ছে বিষয়, বুঝতে পারছো? তো স্বাভাবিক অবস্থায় ক্রোমাটিন কোষের ভেতরে কুণ্ডলিত থাকে, যাকে আমরা কি বলি? ক্রোমাটিন জালিকা। বাট এই ক্রোমাটিন জালিকাকে আমি যদি একটু নর্মালি চিন্তা করি, তাহলে সুতার মতো কি বলবো? ক্রোমাটিন। ক্রোমাটিন কি দিয়ে তৈরি হয়েছে? ডিএনএ আর হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি হয়েছে, ঠিক আছে? ডিএনএ এবং হিস্টোন প্রোটিন মিলে তৈরি হওয়া ক্রোমাটিনটা হচ্ছে কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের মতো আকৃতি ধারণ করে। তো ক্রোমোজোমের এই যে যেখানে ক্রোমাটিন অধিক কুণ্ডলিত, সেই জায়গাটাকে আমরা কি বলি? সেন্ট্রোমিয়ার। যেখানে কম কুণ্ডলিত, সেটাকে আমরা কি বলি? ক্রোমাটিড বলি। এই ক্রোমাটিডটাই আমরা যেভাবে দেখি, ধরো এইটা, এই যে এইটা টোটালটা কি? একটা ক্রোমোজোম। এই টোটাল স্ট্রাকচারটাকে আমরা কি বলতেছি? একটা ক্রোমোজোম বলতেছি। কি বলতেছি? একটা ক্রোমোজোম বলতেছি। এই ক্রোমোজোমের এই অংশটাকে আমরা বলি সেন্ট্রোমিয়ার। কি বলি? ক্রোমোজোমের এই অংশটাকে আমরা কি বলি? সেন্ট্রোমিয়ার। এই অংশটাকে আমরা বলতেছি হচ্ছে সেন্ট্রোমিয়ার। আর সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমোজোমের বাকি অংশটাকে আমরা কি বলতেছি? ক্রোমাটিড। কি বলতেছি? ক্রোমাটিড। সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমোজোমের বাকি অংশকে আমরা কি বলছি? ক্রোমাটিড। তো একটা ক্রোমাটিড আবার বাহু আছে দুইটা, সেন্ট্রোমিয়ারের উপরে একটা অংশ, নিচে একটা অংশ। এই অংশগুলোকে আমরা বলি হচ্ছে বাহু। কি বলি? বাহু। এটা একটা বাহু, এটা আরেকটা বাহু। তোমরা অনেক সময় এরকম ক্রোমোজোমের ছবি দেখো না? এরকম ছবি দেখো না, যে এরকম দেখা যায়? এই যে এখানে সেন্ট্রোমিয়ার কয়টা? এখানে সেন্ট্রোমিয়ার কিন্তু একটা, ঠিক আছে? একটা সেন্ট্রোমিয়ার, একটা সেন্ট্রোমিয়ার, একটা সেন্ট্রোমিয়ার,
কয়টা ক্রোমাটিড? এটা একটা, দুইটা ক্রোমাটিড। দুইটা ক্রোমাটিড। কয়টা ক্রোমাটিড? দুইটা ক্রোমাটিড। কিন্তু বাহু কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা। তাহলে বাহু কয়টা? বাহু কিন্তু চারটা। বাহু চারটা। বুঝছো? তাহলে একটা ক্রোমাটিডে বাহু দুইটা, তাহলে দুইটা ক্রোমাটিডে বাহু কয়টা? চারটা। সেন্ট্রোমিয়ার কিন্তু অলওয়েজ একটা। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা? ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা? সেটাই হচ্ছে ক্রোমাটিড। তো ক্রোমাটিডের একটা অংশ সেন্ট্রোমিয়ারের উপরে থাকে, ক্রোমাটিডের আরেকটা অংশ সেন্ট্রোমিয়ারের নিচে থাকে। তো ক্রোমাটিডের যে অংশ সেন্ট্রোমিয়ারের উপরে আছে সেটাকে বলতেছি একটা বাহু। ক্রোমাটিডের যে অংশ আরেকটা অংশ কি সেন্ট্রোমিয়ারের নিচে আছে না, সেটাকে আমরা বলছি আরেকটা বাহু। ঠিক আছে, ওকে হামিম, ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা স্যার এখনো ক্লিয়ার না? কি ক্লিয়ার না? রোজ কি ক্লিয়ার না বলো, কি ক্লিয়ার না? হিস্টোনটা হচ্ছে একটা প্রোটিন। এই যে গোল 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 বুঝাইছি, এগুলো হচ্ছে একটা হিস্টোন। হিস্টোন প্রোটিন, এই যে এই গোল গোল এগুলো হচ্ছে একটা হিস্টোন প্রোটিন। এই হিস্টোন প্রোটিন গুলা গুচ্ছ আকারে থাকে। হিস্টোন প্রোটিন যখন ক্রোমোজোম দিয়ে আবৃত হয় তখন সেগুলোকে আমরা বলি হিস্টোন প্রোটিন গুলো কি দ্বারা আবৃত হয়? ডিএনএ দিয়ে আবৃত হয়। এরপর ডিএনএ আর হিস্টোন একসাথে কাছাকাছি আসে এবং তৈরি করে কি? তৈরি করে হচ্ছে ক্রোমাটিন। কি তৈরি করে ফেলে? ক্রোমাটিন তৈরি করে ফেলে। এই ক্রোমাটিনটাই আমরা সুতার মতো দেখতেছি। এই সুতার মতো ক্রোমাটিনটা আলটিমেটলি কি তৈরি করলো? ক্রোমোজোম তৈরি করলো। ঠিক আছে, হিস্টোনের ভেতরে ডিএনএ থাকবে না। হিস্টোনের ভেতরে ডিএনএ থাকবে কেন? হিস্টোনটা ডিএনএ দিয়ে আবৃত। হিস্টোনের চারপাশে ডিএনএ থাকে। হিস্টোনের চারপাশে ডিএনএ থাকে। ক্রোমাটিড আর বাহুর কনফিউশন দেখো, একটা ক্রোমাটিডে দুইটা বাহু থাকে। একটা ক্রোমাটিডে দুইটা বাহু থাকে। এই ক্রোমাটিনটাই তো মাত্র বুঝাইলাম। তোমরা ক্রোমাটিন, ক্রোমাটিড আর বাহু প্যাচ লাগাচ্ছ। শোনো, আবার বলতেছি ক্রোমাটিড, ক্রোমাটিন, বাহু তোমরা প্যাচ লাগাচ্ছ। তিনটা ওয়ার্ড, ক্রোমাটিড, ক্রোমাটিন আর হচ্ছে বাহু, তোমরা প্যাচ লাগাইতেছো। বুঝাইতে পারছি? দেখো, ক্রোমাটিন ঠিক আছে, এই জিনিসটা যে আঁকলাম, এটা হচ্ছে একটা ক্রোমোজোম। এটা কি একটা ক্রোমোজোম? এটা হচ্ছে একটা ক্রোমোজোম। আর এই ক্রোমোজোমের যে গোল্লাটা আঁকলাম এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। এটা কি? সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার বাদে আমি যদি সবুজ কালারে দেখাই, সেন্ট্রোমিয়ার বাদে সবুজ কালারে আমি যে অংশটা দেখাচ্ছি, সেন্ট্রোমিয়ার বাদে সবুজ কালারে আমি যে অংশটা দেখাচ্ছি, এই সবুজ কালার টোটাল অংশটা হচ্ছে কি? ক্রোমাটিড। সেটা কি? ক্রোমাটিড। ঠিক আছে, তাহলে একটা ক্রোমোজোমে কি থাকে? একটা সেন্ট্রোমিয়ার থাকে আর টোটাল একটা ক্রোমাটিড থাকে। এই ক্রোমাটিডের একটা অংশ দেখো সেন্ট্রোমিয়ারের উপরে, আরেকটা অংশ সেন্ট্রোমিয়ারের নিচে। সেন্ট্রোমিয়ারের উপরে ক্রোমাটিডের যে অংশটা, সেন্ট্রোমিয়ারের উপরে ক্রোমাটিডের একটা অংশ, সেন্ট্রোমিয়ারের নিচে ক্রোমাটিডের আরেকটা অংশ। ক্রোমাটিডের যে অংশ সেন্ট্রোমিয়ারের উপরে সেটাকে বলতেছি একটা বাহু। সেন্ট্রোমিয়ারের নিচে ক্রোমাটিডের আরেকটা অংশ না, সেটাকেও বলতেছি আরেকটা বাহু। তাহলে একটা ক্রোমাটিডে কয়টা বাহু? দুইটা বাহু। আর এই টোটাল ক্রোমোজোমটা যে নীল নীল একটা অংশ প্যাচ লেগে তৈরি হয়েছে না, এই যে নীল কালারে দেখাচ্ছি, নীল নীল একটা অংশ প্যাচ লেগে তৈরি হয়েছে না, এই প্যাচ লাগা নীল অংশটাকে আমরা কি বলতেছি? ক্রোমাটিন। কি বলতেছি? ক্রোমাটিন। ঠিক আছে, ক্রোমাটিন তৈরি হয় বিভাজনরত কোষে। যখন কোষে ক্রোমোজোম থাকে না তখন এই ক্রোমাটিনটাই এরকম কুণ্ডলিত অবস্থায় থাকে। তখন ক্রোমাটিনটাই কিরকম থাকে? কুণ্ডলিত থাকে। এখন ক্লিয়ার হয়েছে কিনা জানাও? বাহু, ক্রোমাটিন, ক্রোমাটিড, ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, আরেকজন কি মূল বইতে অনেকগুলা হিস্টোন। এটা একটা হিস্টোন প্রোটিন, আরেকটা হিস্টোন প্রোটিন, আরেকটা হিস্টোন প্রোটিন, এরকম প্রায় 5 থেকে 6টা হিস্টোন প্রোটিন একসাথে থাকে। এই 5 থেকে 6টা হিস্টোন প্রোটিন একসাথে থাকে এবং এটা কি দ্বারা আবৃত হয়? ক্রোমোজোম দ্বারা আবৃত হয়। হিস্টোন প্রোটিন যখন ক্রোমোজোম দ্বারা আবৃত হয় তখন সেটাকে আমরা আরেকটা নাম দিই, নিউক্লিওসোম বলি। নিউক্লিওসোম তোমাদের বইয়ে এগুলা নাই, তোমাদেরকে বলতেছি না, তারপরেও জেনে রাখতে পারো। এই যে ক্রোমোজোম হিস্টোন যখন ইয়া দ্বারা আবৃত হইতেছে,
ডিএনএ দ্বারা আবৃত হচ্ছে সেটাকে আমরা বলতেছি নিউক্লিওসোম বলি। কি বলি? নিউক্লিওসোম। ঠিক আছে, ডিএনএ যখন হিস্টোনকে আবৃত করে ফেলতেছে, ডিএনএ আর হিস্টোন একসাথে আবৃত হয় ছোট ছোট খণ্ডগুলোকে কি বলতেছি? নিউক্লিওসোম। যেমন এইটা একটা নিউক্লিওসোম, এইটা একটা নিউক্লিওসোম। ঠিক আছে, এটা একটা নিউক্লিওসোম। আবার এইটা আরেকটা নিউক্লিওসোম, এইটা আরেকটা নিউক্লিওসোম। এরকম কতগুলা নিউক্লিওসোম একসাথে যুক্ত হয়ে হয়ে কি তৈরি করছে? ক্রোমাটিন তৈরি করছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, হিস্টোন প্রোটিন ডিএনএ দ্বারা আবৃত থাকে। হ্যাঁ, না আচ্ছা দেখো, খুবই সিম্পল একটা কোশ্চেন, কোনটি বংশগতীয় বস্তু? আমরা অলরেডি পড়েছিলাম বংশগতীয় বস্তু কি কি ছিল? ক্রোমোজোম, জিন, ডিএনএ, আরএনএ। ঠিক আছে, ক্রোমোজোম, জিন, ডিএনএ, আরএনএ। তো বংশগতীয় বস্তুর মধ্যে অপশন এখানে দেখো তোমাদের পরিচিত শুধু আছে ক্রোমোজোম। সো সঠিক উত্তর হচ্ছে সি, ক্রোমোজোম। ঠিক আছে, আমরা লিডার বোর্ডটা একটু দেখে নিচ্ছি। এখন একটু ফিরে আসো ভাইয়ারা, দেখো আমরা একটু আগেই বলেছিলাম, তো এই যে কোণার মধ্যে আমরা রেখেছি ডিএনএ। ঠিক আছে, এই ডিএনএ এর ক্ষেত্রে একটু চিন্তা করো তো, ধরো এই ডিএনএ এর একটা ক্ষুদ্রতম অংশ, ধরে নিলাম আমি এই অংশটুকু, যেটুকু আমি দাগ দিয়ে রেখেছি, ধরে নিলাম ডিএনএ এর এই ক্ষুদ্রতম অংশ আমার গায়ের রং বা চুলের প্রকৃতি বা চামড়ার গঠন বা আমার উচ্চতা বা আমার ভয়েস, যে কোনো একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে থাকে, যে কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী। ডিএনএ এর যে ক্ষুদ্রতম অংশ জীবের কোনো না কোনো বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী, সেই ক্ষুদ্রতম অংশটাকে আমরা বলি জিন। তার মানে কি, জিন যা ডিএনএও তা, যাহাই জিন তাহাই ডিএনএ। ডিফারেন্সটা কোথায়? ডিএনএ, জিন হচ্ছে ডিএনএ এর সেই অংশ যা কমপক্ষে একটা বৈশিষ্ট্যের প্রকাশ ঘটাবে। কি করবে? যা কমপক্ষে একটা বৈশিষ্ট্যের জন্য দায়ী থাকবে। ঠিক আছে, ধরো টোটাল ডিএনএ এর এই অংশটা ধরো কোনো বৈশিষ্ট্য প্রকাশ করে না, তাহলে এটা জিন হবে না। এই অংশটা ধরো বৈশিষ্ট্য প্রকাশ করে, তাহলে এটা একটা জিন। আবার ধরো ওই অংশটা একটা বৈশিষ্ট্য প্রকাশ করে, তাহলে ওই অংশটাও কি একটা জিন। তার মানে জিন হচ্ছে স্পেশাল ডিএনএ, ডিএনএ সেই স্পেশাল অংশ যারা কি করবে? কোনো না কোনো বৈশিষ্ট্যের প্রকাশ ঘটাবে। ঠিক আছে, আমরা বিস্তারিত একটু পরে আবারও দেখব। ওকে, তাহলে আমরা একটু সামনে আগাই। তো এই যে আমরা তখন ক্রোমোজোমের স্ট্রাকচার নিয়ে পড়লাম, তো দেখো ক্রোমোজোম। ঠিক আছে, দেখো আমরা একটু ক্রোমোজোম নিয়ে কথা বলি। ঠিক আছে, দেখো আমরা অলরেডি পড়েছিলাম যে এইটা যদি সেন্ট্রোমিয়ার হয়, এইটা হচ্ছে কি আঁকলাম? সেন্ট্রোমিয়ার বাদে ক্রোমোজোমের যে অংশ সেটা হচ্ছে কি? ক্রোমাটিড। এই ক্রোমাটিডে থাকে বাহু, দুইটা বাহু, একটা ক্রোমাটিডে দুইটা বাহু। আমি যদি বলি এইখানে যে ছবিটা আমরা এঁকেছি, এই ছবিতে কি আছে? তোমরা একটু আমাকে লিখে যাও, কয়টা সেন্ট্রোমিয়ার আর কয়টা ক্রোমাটিড আছে একটু কমেন্টে জানাও তো। এই যে আমরা একটা সেন্ট্রোমিয়ার কি আছে? এই ক্রোমোজোমে আছে হচ্ছে একটা সেন্ট্রোমিয়ার, একটা সেন্ট্রোমিয়ার, আমি সি লিখলাম, একটা সেন্ট্রোমিয়ার। ঠিক আছে, এরপর কি আছে? একটা সেন্ট্রোমিয়ার আছে। ক্রোমাটিড কয়টা আছে? একটা ক্রোমাটিড। কি আছে? একটা ক্রোমাটিড আছে। ক্রোমাটিড কয়টা আছে? একটা। বাহু কয়টা আছে? বাহু, এইটা একটা বাহু, এটা একটা বাহু। তার মানে বাহু কিন্তু দুইটা। বাহু কয়টা আছে? দুইটা আছে। ঠিক আছে, তোমরা যারা সঠিক উত্তর দিয়েছো খুবই ভালো। এখন তাহলে একটু থামো। এখন তাহলে আমাকে এই সাইডে একটু জানাও তো, যদি আমি এই ছবিটার দিকে তাকাই, এই ছবিতে একটা সেন্ট্রোমিয়ার আছে সেটা আমি জানি, কয়টা ক্রোমাটিড, কয়টা বাহু, কয়টা ইনফরমেশন একটু জেনে নিই। দেখো কি বলেছে, বংশগতির প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম। এই কথাটা একটু মনে রাখতে হবে। বংশগতির প্রধান উপাদান কোনটা? তোমাকে এমসিকিউ জিজ্ঞাসা করবে, নিচের কোনটি বংশগতির প্রধান উপাদান? আনসার কি হবে? ক্রোমোজোম। অথবা উদ্দীপকে বলবে যে রহিম সাহেব তার ক্লাসে শিক্ষার্থীদেরকে এমন একটি উপাদান সম্পর্কে পড়ালেন যেটি বংশগতির প্রধান উপাদান। তাহলে উদ্দীপকে উল্লেখিত বস্তুটির কাজ বা গঠন আলোচনা করো। এভাবে প্রশ্ন বলতে পারে না। তো সেক্ষেত্রে উদ্দীপকে আইডেন্টিফাই করার জন্য আমরা মনে রাখবো কি, বংশগতির প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম। এরপর আসো, ক্রোমোজোমের অবস্থান কোথায়? ক্রোমোজোমটা কোথায় থাকে? নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে থাকে। কোথায় থাকে? নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে থাকে। ক্রোমোজোম কোথায় থাকে? নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে থাকে। এর আবিষ্কারককে বিজ্ঞানী স্ট্রাসবার্জার। ক্রোমোজোমের আবিষ্কারককে বিজ্ঞানী স্ট্রাসবার্জার। ঠিক আছে, এরপর ক্রোমোজোমের সংখ্যা প্রজাতি ভেদে 2 থেকে 1600। কিছু প্রজাতিতে 2টা থাকতে পারে, কিছু প্রজাতিতে সর্বোচ্চ 1600টা পর্যন্ত থাকতে পারে। ঠিক আছে, এক এক প্রজাতিতে এক এক রকম। এরপর এই স্প্যামিং থামাও, যারা সঠিক উত্তর দিয়েছে অনেক অনেক কংগ্রাচুলেশনস। এখন একটু খেয়াল করো, এখন দেখো কাজ, ক্রোমোজোমের কাজটা কি আমরা একটু দেখে ফেলি। কাজটা আমরা অলরেডি জেনেছি, কাজগুলা দেখো আমরা অলরেডি জেনেছি, আমাদের পরিচিত। কি বলেছে? জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনকে
পিতামাতা থেকে সন্তান সন্ততিতে বহন করে নিয়ে যাওয়া। তার মানে জিনকে বহন করে নিয়ে যাওয়া কার কাজ? ক্রোমোজোমের প্রধান কাজ। জিনকে বহন করা ক্রোমোজোমের প্রধান কাজ। এরপর দেখো মানুষের কিছু বৈশিষ্ট্য, কি কি বৈশিষ্ট্যের কথা বলা আছে? যেমন বলা আছে হচ্ছে চোখের রং, চুলের প্রকৃতি, চামড়ার গঠন। চোখের রং, চুলের প্রকৃতি, চামড়ার গঠন ইত্যাদি বৈশিষ্ট্য ক্রোমোজোম কর্তৃক বাহিত হয়ে বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখে। তার মানে আরেকটা ব্যাপার হচ্ছে ক্রোমোজোম কি করবে? বংশগতির ধারাটা কি করবে? অক্ষুণ্ণ রাখবে। সো খুবই সিম্পল দুটা কথা আমরা জেনে গেলাম। এখন তাহলে আমরা একটু সামনে যাই, নিউক্লিক অ্যাসিড নিয়ে কথা বলবো। ক্রোমোজোম কি ভাইয়া? মেহজাবিন, মানুষের 46টা ক্রোমোজোম আছে। সাদাত, তোমরা যে একজন বংশগতির প্রধান উপাদান জিন হলো না কেন? দেখো, বাহিত হচ্ছে তো আলটিমেটলি ক্রোমোজোমই। এক কোষ থেকে যখন নতুন কোষ সৃষ্টি হচ্ছে তখন কি ক্রোমোজোমটা ডাবল হয়ে যাচ্ছে না? তোমরা মাইটোসিসের মেটাফেজে দেখেছো না? ক্রোমোজোম বিভাজিত হয়ে যায় না? অ্যানাফেজ দশায় বিপরীত মেরুর দিকে অপত্য ক্রোমোজোম গুলো যাত্রা শুরু করে। তার মানে নতুন কোষে মাতৃকোষের প্রতিনিধি হিসেবে প্রথম কে গিয়েছে? ক্রোমোজোমে গিয়েছে। এর জন্য ক্রোমোজোমকে বলা হচ্ছে প্রধান উপাদান। ঠিক আছে? আচ্ছা, প্রজাতি কি? আচ্ছা উষা আক্তার, তোমার নাম নিয়েছি, এখন কি খাওয়াবা বলো? তোমার নাম তো নিয়ে ফেললাম, এখন কি হবে? প্রজাতি কি? প্রজাতি হচ্ছে জীবের ক্ষুদ্রতম গ্রুপটা। মানে প্রজাতি হচ্ছে বৈশিষ্ট্যে মিল সম্পন্ন একদল জীব যারা নিজেদের মধ্যে প্রজনন করে একই রকম শিশু সন্তান উৎপাদন করতে সক্ষম, তাদেরকে আমরা বলি হচ্ছে প্রজাতি। ঠিক আছে? যেমন মানুষ, গরু আলাদা আলাদা প্রজাতি। ঠিক আছে? গরু একটা প্রজাতি, ছাগল একটা প্রজাতি, আম গাছ একটা প্রজাতি, কাঁঠাল গাছ একটা প্রজাতি, এরকম। এখন আসলে নিউক্লিক অ্যাসিড, দেখো বলেছি নিউক্লিক অ্যাসিড দুই রকম, একটা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড যাকে আমরা সংক্ষেপে বলি ডিএনএ, আর একটা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড যাকে আমরা সংক্ষেপে কি বলি? আরএনএ বলি। ঠিক আছে? খেয়াল করো, নিউক্লিক অ্যাসিড কয় রকমের আছে? দুই রকমের আছে। একটা কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড যাকে আমরা বলি ডিএনএ, আরেকটা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড যাকে আমরা কি বলি সংক্ষেপে আরএনএ বলি। এখন কথা হচ্ছে নিউক্লিক অ্যাসিডটা কি? হোয়াট ইজ নিউক্লিক অ্যাসিড? ঠিক আছে? তোমরা স্প্যামিং করতেছো, একদমই স্প্যামিং করিও না। ঠিক আছে? স্প্যামিং করো না, একটু খেয়াল করো। ঠিক আছে? না হ্যাঁ ভাইয়া খেতে চাইছি, রোজা রাখছি, তুমি তো এখন খাওয়াবা না, রোজার পরে খাওয়াবা, ঈদের পরে খাওয়াবা। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন শুনো, এখন একটু খেয়াল করো। এই মধ্যে কি বলতেছো যে রোজা রাখি নাই, পাগল? দেখো নিউক্লিক অ্যাসিড দুই রকম, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড। তো এখন নিউক্লিক অ্যাসিড জিনিসটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে। দেখো কোন বিজ্ঞানী আবিষ্কার করছে, নামটা এই মুহূর্তে আমার ঠিক মনে পড়তেছে না, বাট তুমি একটু জেনে রাখো, একজন বিজ্ঞানী, তিনি সর্বপ্রথম নিউক্লিয়াসের ভেতর থেকে, কোষের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের ভেতর থেকে একটা মানে রাসায়নিক অণুকে আবিষ্কার করলেন এবং দেখলেন এটা হচ্ছে অ্যাসিড ধর্মী। যেহেতু নিউক্লিয়াসের ভেতর থেকে অ্যাসিড ধর্মী একটা পদার্থ আবিষ্কার করা হয়েছে, তাই তিনি এটাকে নামকরণ করলেন কি? নিউক্লিক অ্যাসিড। কি নামকরণ করলেন? নিউক্লিক অ্যাসিড নামকরণ করলেন। পরবর্তীতে এই নিয়ে বিস্তর গবেষণা করে দেখা গেল কি নিউক্লিক অ্যাসিড হতে পারে দুই রকম। কি কি? একটা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আর একটা রাইবো নিউক্লিক অ্যাসিড। তো এদের গঠন আমরা বিস্তারিত পড়বো। তো ডিএনএ এর গঠন, আরএনএ এর গঠন পড়ার আগে আসো আমরা, না ওয়াটসন, ক্রিক, মেন্ডেলিফ এরা কেউ না, এটা নিয়ে পড়ার আগে আসো আমরা একটু ডিটেইলে পড়ে ফেলি নিউক্লিক অ্যাসিড সম্পর্কে। ঠিক আছে? সবাই একটু মনোযোগ দাও, স্প্যামিং থামাও। তোমরা অনেক বেশি দুষ্টুমি করতেছো আজকে, এত স্প্যামিং করতে হয় না, একটু খেয়াল করো। নাম নিব না, লাবণ্য, দুষ্টামি করলে নাম নিব না, এখানে একটু লিখো, আগে খেয়াল করো। ঠিক আছে? খেয়াল করো সবাই। দেখো আমরা পড়তে চাচ্ছি কি নিয়ে? নিউক্লিক অ্যাসিড নিয়ে। নিউক্লিক অ্যাসিডটা কি দ্বারা তৈরি জানো? নিউক্লিক অ্যাসিডটা তৈরি হচ্ছে পলিনিউক্লিওটাইড দিয়ে। কি দিয়ে? অসংখ্য পলিনিউক্লিওটাইড। নিউক্লিওটাইড কি দ্বারা তৈরি? নিউক্লিক অ্যাসিডটা তৈরি কি দিয়ে? পলিনিউক্লিওটাইড দিয়ে তৈরি। পলিনিউক্লিওটাইড। এই পলিনিউক্লিওটাইড গুলো আবার কি দ্বারা তৈরি? নিউক্লিওটাইড দ্বারা তৈরি। কি দ্বারা তৈরি? নিউক্লিওটাইড দ্বারা তৈরি। এখন আসো, এই নিউক্লিওটাইডটা কি দিয়ে তৈরি? নিউক্লিওটাইডটা তিনটা জিনিস দিয়ে তৈরি। কয়টা জিনিস? তিনটা জিনিস দিয়ে তৈরি। কি কি সেই তিনটা জিনিস? আসো একটু দেখে ফেলি। নিউক্লিওটাইড তৈরি হচ্ছে 5 কার্বন যুক্ত শর্করা দিয়ে। কি দিয়ে? 5 কার্বন যুক্ত শর্করা দিয়ে। আর কি দিয়ে তৈরি? আর হচ্ছে
নাইট্রোজেন ঘটিত ক্ষারক কি দ্বারা তৈরি? নাইট্রোজেন ঘটিত ক্ষারক দ্বারা তৈরি। আর কি দ্বারা তৈরি? অজৈব ফসফেট। আর কি দ্বারা তৈরি? অজৈব ফসফেট। এই তিনটা জিনিস একসাথে তৈরি করে কি? এই তিনটা জিনিস একসাথে তৈরি করে নিউক্লিওটাইড। কি তৈরি করে? নিউক্লিওটাইড। আমরা একটা স্পেলিং ভুল লিখেছি, এটা টাইট না, টাইড, ঠিক আছে, এটা হবে নিউক্লিওটাইড। এখন দেখো, এই যে আমরা বললাম নিউক্লিওটাইড জিনিসটা কি কি দ্বারা তৈরি? 5 কার্বন যুক্ত শর্করা, নাইট্রোজেন ঘটিত ক্ষারক আর হচ্ছে অজৈব ফসফেট দ্বারা তৈরি। এখন তাহলে একটু খেয়াল করো, এই যে 5 কার্বন যুক্ত শর্করার কথা বললাম, এই 5 কার্বন যুক্ত শর্করা আছে 2 রকম। কয় রকম আছে? 2 রকম আছে। কি কি আছে? একটা হচ্ছে, একটা 5 কার্বন যুক্ত শর্করাকে আমরা বলি হচ্ছে রাইবোজ শর্করা। কি বলি? রাইবোজ শর্করা। রাইবোজ শর্করা, ঠিক আছে। আরেকটাকে আমরা বলি ডিঅক্সিরাইবোজ শর্করা। কি বলি? ডিঅক্সিরাইবোজ শর্করা। তো এই রাইবোজ আর ডিঅক্সিরাইবোজের পার্থক্যটা কি? ডিঅক্সিরাইবোজ, দেখো রাইবোজ আর ডিঅক্সিরাইবোজের পার্থক্যটা হচ্ছে, রাইবোজ শর্করার থেকে যখন তুমি একটা অক্সিজেনকে বাদ দিয়ে দিবা, ডিলিট করে দিবা, তখন তুমি পাবা হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা। এরপর আসো নাইট্রোজেন ঘটিত ক্ষারক। এই যে আমরা বললাম না নাইট্রোজেন ঘটিত ক্ষারক, এরা আবার আছে 2 রকম। কয় রকমের আছে? 2 রকম। এক গ্রুপের নাম হচ্ছে পিউরিন। এক গ্রুপের নাম কি? পিউরিন। আরেক গ্রুপের নাম হচ্ছে পাইরিমিডিন। কি নাম? পাইরিমিডিন। পিউরিন কারা কারা আছে, পাইরিমিডিন কারা কারা আছে, আসো একটু জেনে নিই। পিউরিন হচ্ছে 2টা। পিউরিন হচ্ছে 2টা। কি কি? এটা হচ্ছে অ্যাডিনিন, অ্যাডিনিন আর হচ্ছে গুয়ানিন। অ্যাডিনিন আর হচ্ছে গুয়ানিন। অ্যাডিনিনকে আমরা সংক্ষেপে কি লিখি? অ্যাডিনিনকে আমরা সংক্ষেপে লিখি হচ্ছে এ, গুয়ানিনকে সংক্ষেপে লিখি হচ্ছে জি। এরপর চলে আসো হচ্ছে তোমার পাইরিমিডিন। পাইরিমিডিনও আছে 3 রকম। পাইরিমিডিন কয় রকম? 3 রকম। কি কি আছে? আছে হচ্ছে সাইটোসিন, সাইটোসিন, থায়ামিন, থাইমিন, সাইটোসিন, থাইমিন আর হচ্ছে ইউরাসিল। আর কি? ইউরাসিল। এখন দেখো, এই 3টাকে আমরা আবার সংক্ষেপে লিখি। সাইটোসিনকে সংক্ষেপে লিখি সি, থাইমিনকে সংক্ষেপে লিখি টি, আর ইউরাসিলকে সংক্ষেপে কি লিখি? ইউ লিখি। কি লিখি? ইউ লিখি, ঠিক আছে। হ্যাঁ, তো অলরেডি অনেক পারো। আর তো অজৈব ফসফেট, অজৈব ফসফেটটা মূলত কি হিসেবে থাকে? ফসফরিক অ্যাসিড, H3PO4 ফসফরিক অ্যাসিড হিসেবে থাকে। যাই হোক, তো দেখো এই যে তোমার 5 কার্বন যুক্ত শর্করা, নাইট্রোজেন ঘটিত ক্ষারক, অজৈব ফসফেট, এরা মিলে তৈরি করে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড গুলা মিলে তৈরি করে পলিনিউক্লিওটাইড। পলিনিউক্লিওটাইড গুলা মিলে তৈরি করে নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে। এখন নিউক্লিক অ্যাসিড তো তোমরা অলরেডি দেখে আসছে 2 রকম, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড। একটু খেয়াল করো তো, রাইবো আর হচ্ছে ডিঅক্সিরাইবো, এই 2টা ওয়ার্ডের দিকে মনোযোগ দাও। রাইবো আর কি? ডিঅক্সিরাইবো, 2টা ওয়ার্ড দেখেছো। এখন একটু নিউক্লিক অ্যাসিড কিন্তু সেম, 2টাই কিন্তু নিউক্লিক অ্যাসিড। ডিফারেন্স কি? একটা ডিঅক্সিরাইবো আর একটা হচ্ছে রাইবো। এখন একটু খেয়াল করো, সবটাই সেম। দেখো আমরা বলেছিলাম 5 কার্বন যুক্ত শর্করা কিরকম ছিল? 5 কার্বন যুক্ত শর্করা সবটাই সেম। পার্থক্যটা কোথায় ছিল দেখো তো? একটা হচ্ছে তোমার রাইবোজ, একটা কি ছিল? রাইবোজ, আরেকটা কি ছিল? ডিঅক্সিরাইবোজ। ডিঅক্সিরাইবোজ, দেখেছো? খেলাটা আসলে এখানে, খেলাটা আসলে এখানেই। কি খেলা এখানে? দেখো 5 কার্বন যুক্ত শর্করা, নাইট্রোজেন ঘটিত ক্ষারক আর অজৈব ফসফেট মিলে তৈরি হয় নিউক্লিওটাইড। এখন আমি শর্করা চুজ করার সময় আমার অপশন কিন্তু 2টা। আমি রাইবোজ শর্করার সাথে এই 2টা জিনিস মিক্স করতে পারি, অথবা ডিঅক্সিরাইবোজ শর্করার সাথে এই 2টা জিনিস মিক্স করতে পারি। 2 ভাবেই কিন্তু আমি নিউক্লিওটাইড পাইতে পারি। আমি যদি ডিঅক্সিরাইবোজ শর্করা নেই, কি নেই? ডিঅক্সিরাইবোজ শর্করা নেই, আর এখান থেকে ইউরাসিল বাদে অন্য যে কোনো নাইট্রোজেন ঘটিত ক্ষারক নেই, কি বললাম? শুধু 5 কার্বন যুক্ত শর্করা হিসেবে কোনটাকে নিচ্ছি? আমি ডিঅক্সিরাইবোজ শর্করাকে নিচ্ছি। আর এখানে ইউরাসিল বাদে অন্য যে কোনো নাইট্রোজেন ঘটিত ক্ষারক নিচ্ছি,
আর সঙ্গে কি নিচ্ছি, অজৈব ফসফেট নিচ্ছি। এই তিনটা জিনিস যদি আমি একসাথে করি তাহলে আমি যে নিউক্লিওটাইডটা পাবো তার নাম হবে ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড। কি নাম হবে, ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড। অনেকগুলা ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড মিলে যে পলিনিউক্লিওটাইডটা তৈরি হবে তার নাম হবে ডিঅক্সিরাইবো পলিনিউক্লিওটাইড। অনেকগুলো ডিঅক্সিরাইবো পলিনিউক্লিওটাইড গুলা মিলে তৈরি করবে কি, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি কিভাবে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড ডিএনএটা তৈরি হলো। আরেকবার বলতেছি, শোনো, আবার বলতেছি, স্প্যামিং করার দরকার নেই, একটু খেয়াল করো, একটু খেয়াল করো, ঠিক আছে? একটু খেয়াল করো, এই যে আবার লেখালেখি শুরু হয়েছে, এসব ঈদের চিন্তা ভাবনা তুমি বোঝার মধ্যে করতেছো কেন? আমি পড়াইতেছি হচ্ছে ডিএনএ আরএনএ কিভাবে গঠিত হয়েছে, নিউক্লিক অ্যাসিড কিভাবে, ঠিক আছে? তোমরা এদিকে হচ্ছে তোমার চিন্তা করতেছো ঈদের ছুটি কবে, তাহলে তো হবে না। এদিকে খেয়াল করো, ঠিক আছে? খেয়াল করো, হ্যাঁ, ফ্রেডরিক মিশার, ঠিক 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 ঠিক, নিউক্লিক অ্যাসিড ফ্রেডরিক মিশার, ভেরি গুড, তোমরা অনেক স্মার্ট। দেখো আমরা এখন ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড নিয়ে কথা বলতেছি, ঠিক আছে? কিভাবে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিডটা ফর্ম হয়েছে? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিডটা তৈরি হয়েছে কিভাবে? ডিঅক্সিরাইবোজ শর্করা ইউরাসিল ব্যতীত, আই রিপিট, ইউরাসিল ব্যতীত অন্য যে কোনো নাইট্রোজেন ঘটিত ক্ষারক এবং অজৈব ফসফেট যুক্ত হয়ে যে নিউক্লিওটাইডটা তৈরি করছে তার নাম ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড। ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড গুলা মিলে যে পলিনিউক্লিওটাইডটা তৈরি করছে তার নাম ডিঅক্সিরাইবো পলিনিউক্লিওটাইড। ডিঅক্সিরাইবো পলিনিউক্লিওটাইড গুলা মিলে যে নিউক্লিক অ্যাসিডটা তৈরি করছে তার নামই ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ। হইল ডিএনএ। আসেন, এবার আসেন, আরেকটা অপশন আমাদের রয়ে গেল না, সেটা হচ্ছে রাইবোজ শর্করা। সেটা কি? রাইবোজ শর্করা। আমি নিলাম রাইবোজ শর্করা, আর এখান থেকে থাইমিন বাদে, এবার রাইবোজ শর্করা নিছি না, আর কি করব, থাইমিন বাদে অন্য যে কোনো নাইট্রোজেন ঘটিত ক্ষারক নিব। আগের বার তো ইউরাসিল নিছিলাম না, এবার কি নিব না, থাইমিন নিব না। থাইমিন বাদে অন্য যে কোনো নাইট্রোজেন ঘটিত ক্ষারক আর কি অজৈব ফসফেট যুক্ত করলে যেই নিউক্লিওটাইডটা তৈরি হবে তার নাম হবে রাইবো নিউক্লিওটাইড। অনেকগুলা রাইবো নিউক্লিওটাইড মিলে যে পলিনিউক্লিওটাইডটা তৈরি করবে তার নাম হবে রাইবো পলিনিউক্লিওটাইড। রাইবো পলিনিউক্লিওটাইড গুলা মিলে যে নিউক্লিক অ্যাসিডটা তৈরি করবে তার নাম হবে রাইবো নিউক্লিক অ্যাসিড। সেই রাইবো নিউক্লিক অ্যাসিডটাই কি, এই দেখো, সেই রাইবো নিউক্লিক অ্যাসিডটাই কি, আরএনএ। এই রাইবো নিউক্লিক অ্যাসিডটাই কি, আরএনএ। কথা ক্লিয়ার? ঠিক আছে। শর্করা, নাইট্রোজেন ঘটিত ক্ষারক, অজৈব ফসফেট, এই তিনটা জিনিস একসাথে মিলে তৈরি করে নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইড গুলা মিলে তৈরি করে পলিনিউক্লিওটাইড। পলিনিউক্লিওটাইডটা মিলেই তৈরি করতেছে নিউক্লিক অ্যাসিড। এখন নিউক্লিক অ্যাসিড দুই রকম বলেছিলাম, রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। রাইবো নিউক্লিক অ্যাসিড হবে যদি 5 কার্বন যুক্ত শর্করা হিসেবে আমরা কি নেই, রাইবোজ সুগার নেই। আর ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড হবে যদি 5 কার্বন যুক্ত শর্করা হিসেবে আমরা কি নেই, ডিঅক্সিরাইবোজ শর্করা নেই। ক্লিয়ার? এখন আসো, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ তে কি থাকতে পারে না, ইউরাসিল থাকে না। এর জন্য আমরা বলতেছিলাম বারবার ইউরাসিল ব্যতীত। আবার আরএনএ তে কি থাকতে পারে না, থাইমিন থাকতে পারে না। এর জন্য কি বলতেছিলাম বারবার, থাইমিন ব্যতীত। মনে রাখবা, ডিএনএ তে সব ধরনের নাইট্রোজেন বেস থাকে, শুধুমাত্র কোনটা থাকে না, ইউরাসিল থাকে না। আরএনএ তে সব ধরনের নাইট্রোজেন ঘটিত ক্ষারক থাকে, শুধুমাত্র কোনটা থাকে না, তোমার হচ্ছে আরএনএ তে থাকে না হচ্ছে থাইমিন। ক্লিয়ার? এই হচ্ছে ডিএনএ আরএনএ এর বেসিক কথা, কিভাবে ফর্ম হইলো। আসো আমরা একটু ডিএনএ এর গঠনটা দেখে ফেলি, ঠিক আছে? একটু ডিএনএ এর গঠনটা দেখি। দেখো, আগে একটা ইনফরমেশন বলেছে, ডিএনএ হলো ক্রোমোজোমের প্রধান উপাদান। তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। নিচের কোনটি ক্রোমোজোমের প্রধান উপাদান? দেখো, বংশগতির প্রধান উপাদান কি ছিল, ক্রোমোজোম। আর ক্রোমোজোমের প্রধান উপাদান হচ্ছে কি, ডিএনএ। ক্রোমোজোমের প্রধান উপাদান কোনটা, ডিএনএ। এরপর দেখো কি বললো, ডিএনএ কেমন, 2 সূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। দ্বিসূত্র বিশিষ্ট, 2টা সুতা, এই একটা সুতা, সাপের মতো একটা সুতা, এইটা সাপের মতো আরেকটা সুতা, তাহলে 2 সুতা বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। সর্পিল মানে সাপ, সাপের মতো গঠন। এখন দেখো কি বলছে, দেখো এই যে ডিএনএ, ডিএনএ কি দ্বারা তৈরি, অসংখ্য পলিনিউক্লিওটাইড দ্বারা তৈরি। পলিনিউক্লিওটাইড কি দ্বারা তৈরি, অসংখ্য নিউক্লিওটাইড দ্বারা তৈরি। নিউক্লিওটাইড কি দ্বারা তৈরি, দেখো বলছে 3টা জিনিসের কথা, ডিঅক্সিরাইবোজ শর্করা, 5 কার্বন যুক্ত ডিঅক্সিরাইবোজ শর্করা,
নাইট্রোজেনাস বেস বা নাইট্রোজেন ঘটিত ক্ষারক আর কি অজৈব ফসফেট। তো অজৈব নাইট্রোজেন ঘটিত ক্ষারক দুই রকম, একটা হচ্ছে পিউরিন আর একটা পাইরিমিডিন। পিউরিনের মধ্যে অ্যাডেনিন গুয়ানিন আছে, দেখো পাইরিমিডিনের মধ্যে কি আছে, সাইটোসিন আর থাইমিন আছে, ইউরাসিল নাই, দেখো বলে দিছে। আরএনএ তে ইউরাসিল থাকে, ডিএনএ তে থাকে না। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? দেখো থায়ামিন নাকি থায়ামিন, সাফওয়ান? এটা হচ্ছে থাইমিন, থাইমিন, ঠিক আছে, এটা হচ্ছে থাইমিন। আর তুমি যেটা বলতেছো থায়ামিন, ওই থায়ামিনটা হচ্ছে একটা ভিটামিন, ওই থায়ামিনটা হচ্ছে ভিটামিন। এই পর্যন্ত বুঝেছো কিনা? ঠিক আছে, ওকে, ভেরি গুড। আচ্ছা আরএনএ পড়াবো, আরএনএ একটু পরে গিয়ে পড়াবো, আগে ডিএনএটা পুরোপুরি শেষ করি, এরপর আরএনএ, ঠিক আছে? আচ্ছা ভেরি গুড, সবাই বুঝেছো, খুবই ভালো। হোমওয়ার্ক জমা দিতে পারবা হচ্ছে আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে সেখানে তুমি আপলোড করে দিলেই হবে ইনশাআল্লাহ। আচ্ছা হ্যাঁ, আমরা ব্রেক দিব, একটু পরেই ব্রেক দিব, খেয়াল করো, একটু পরেই ব্রেক দিব, খেয়াল করো। এরপর আসে হচ্ছে ডিএনএ। এতক্ষণ যে আমরা যে স্ট্রাকচারটা পড়লাম না, এই যে ডিএনএ যে গঠনটা পড়লাম না, এটা হচ্ছে ডিএনএ এর রাসায়নিক গঠন, মনে রাখবা এটা কি ডিএনএ এর রাসায়নিক গঠন, ঠিক আছে, এটা হচ্ছে ডিএনএ এর রাসায়নিক গঠন। পরীক্ষায় যদি বলে রাসায়নিক গঠন লিখতে বললে তোমরা যেইটা আনসার করবা, এই যে সুন্দর করে দেওয়া আছে না, এই যে আমরা পড়লাম, এটা হচ্ছে ডিএনএ এর কোন গঠন, রাসায়নিক গঠন। এখন আমরা পড়বো ডিএনএ এর ভৌত গঠন। এই যে ডাবল হেলিক্স মডেলের কথা বলতেছি না, এই ডাবল হেলিক্স মডেলটা কি ইন্ডিকেট করে, ডিএনএ এর ভৌত গঠন। এখন আমরা পড়বো হচ্ছে ডিএনএ এর ভৌত গঠন নিয়ে, ঠিক আছে, এটা হচ্ছে পড়বো ডিএনএ এর ভৌত গঠন। তো আসো আমরা একটু মনোযোগ দিই সবাই, আসো একটু মনোযোগ দিই সবাই, ঠিক আছে? দেখো কুইজ সামনে আছে, হ্যাঁ নামাজের ব্রেক দিব, একটু পরে দিব, ঠিক আছে? ওকে, এখন একটু খেয়াল করো, এখন একটু খেয়াল করো কি বলেছে। ডাবল হেলিক্স মডেল নিয়ে কথা বলার আগে এখানে যা যা বলছে এইগুলা পড়ার আগে আসো আমরা একটু ফাঁকা একটা পৃষ্ঠায় কিছু বেসিক কথাবার্তা শিখে রাখি। আমরা মাত্রই পড়লাম ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড কি দ্বারা তৈরি? নিউক্লিক অ্যাসিড হচ্ছে পলিনিউক্লিওটাইড দ্বারা তৈরি। পলিনিউক্লিওটাইড কি দ্বারা তৈরি? নিউক্লিওটাইড দ্বারা তৈরি। আর নিউক্লিওটাইড তিনটা জিনিস নিয়ে তৈরি, একটা হচ্ছে 5 কার্বনযুক্ত শর্করা, নাইট্রোজেন ঘটিত ক্ষারক, আর কি বলতো, আর হচ্ছে ফসফেট গ্রুপ বা অজৈব ফসফেট। তো আসো আমরা একদম সহজ লেভেল থেকে শুরু করি, ঠিক আছে? তো ধরে নাও, ধরে নাও এটা হচ্ছে একটা 5 কার্বনযুক্ত শর্করা। এটা কি? 5 কার্বনযুক্ত শর্করা। কিভাবে এটা 5 কার্বনযুক্ত শর্করা? দাঁড়াও তোমাদেরকে একটু সুন্দর করে বড় করে দেখাই। এটা হচ্ছে, এটাকে চিন্তা করো একটা 5 কার্বনযুক্ত শর্করা, ঠিক আছে? তো এটা কিভাবে 5 কার্বন? ধরো এইটা একটা কার্বন, এখানে আছে একটা কার্বন, দুইটা, তিনটা, চারটা, চারটা, এখানে একটা অক্সিজেন, এখানে আছে আরেকটা কার্বন। তাহলে কয়টা কার্বন হলো? 5টা কার্বন হলো না? দেখো তো কয়টা কার্বন হলো, একটু গুনে দেখো তো, গুনে দেখো, গুনে দেখো, 1 2 3 4 5, এখানে থাকে অক্সিজেন। এই ছবিটাই আমরা এভাবে আঁকি, এই ছবিটাই আমরা এভাবে আঁকি, ঠিক আছে? এই ছবিটাই আমরা এভাবে আঁকি। কিভাবে? এখানে আছে একটা কার্বন, দুইটা, তিনটা, চারটা, এখানে আরেকটা দাগ দিয়ে বোঝাই আরেকটা কার্বন আছে, ঠিক আছে? এই ধরো 5টা কার্বন। এই মাথার এটা কিন্তু অক্সিজেন, মাথার এটা কি? অক্সিজেন। এটা একটু মনে রাখবে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো। এটাকেই আমরা এই যে এভাবে এঁকেছি, এটাকেই আমরা এভাবে এঁকেছি। এখন একটু খেয়াল করো, এখন কি করি একটু খেয়াল করো। তাহলে এটা যে আমি আঁকলাম, এটা হচ্ছে সুগার, 5 কার্বনযুক্ত শর্করা। আরেকটা ধর, আচ্ছা এটা যেমন 5 কার্বনযুক্ত শর্করা, এখানে তাহলে এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এই মাথারটা হচ্ছে 5 নম্বর কার্বন, তাই তো? এটা আমাদের একটু মনে রাখতে হবে কোনটা কত নম্বর কার্বন। এখন দেখেন, সবসময় মনে রাখবেন এই 1 নম্বর কার্বনের সাথে হচ্ছে আমাদের কি থাকবে, এই 1 নম্বর কার্বনের সাথে থাকবে হচ্ছে নাইট্রোজেন ঘটিত ক্ষারক। কি থাকবে? নাইট্রোজেন ঘটিত ক্ষারকটা থাকবে। ধরে নিলাম নাইট্রোজেন ঘটিত ক্ষারক হিসেবে আমরা অ্যাডিনিনকে রাখলাম, এখানে কি লিখলাম? অ্যাডিনিন, সংক্ষেপে এ লিখলাম। আর কি থাকবে? অজৈব ফসফেট থাকবে বলেছিলাম না? তো ধরেন এই অজৈব ফসফেটটা থাকবে হচ্ছে যে 5 নম্বর কার্বনের সাথে। এই 5 নম্বর কার্বনের সাথে কি থাকবে? ধরেন যে আমরা পি দিয়ে বুঝাইলাম অজৈব ফসফেট। তাহলে দেখেন, সুগার মানে 5 কার্বন যুক্ত শর্করা, নাইট্রোজেন ঘটিত ক্ষারক, অজৈব ফসফেট, তিনটা একসাথে আছে না? এই স্ট্রাকচারটাকে কি বলতেছি আমরা? একটা নিউক্লিওটাইড বলতেছি। কি বলতেছি? নিউক্লিওটাইড। এরপর ধরেন আমরা আঁকি আরেকটা নিউক্লিওটাইড আঁকি, আরেকটা নিউক্লিওটাইড আঁকি। ধরেন এইটা একটা, এটা একটা 5 কার্বন যুক্ত শর্করা। এরপর কি আঁকলাম? এরপর হচ্ছে ধরে নেন হচ্ছে, ও সরি, এটা তো 5 কার্বনের যে আরেকটা হাত। এরপর ধরে নেন হচ্ছে আমি করব
নাইট্রোজেন ঘটিত ক্ষারক আঁকবো, হচ্ছে যে 1 নম্বর কার্বনে কি দিলাম, নাইট্রোজেন ঘটিত ক্ষারক আঁকলাম। ধরে নিলাম এটা অ্যাডিনিন দিয়েছিলাম, এটা ধরেন দিলাম হচ্ছে আপনার সাইটোসিন দিলাম, ঠিক আছে। এরপর চলে আসেন হচ্ছে কি ফসফরিক অ্যাসিড, ধরে নেন এটা আমরা আঁকলাম হচ্ছে সেই ফসফেট গ্রুপটা, এটা কি আঁকলাম, ফসফেট গ্রুপটা আঁকলাম, তাহলে এটা কি আরেকটা নিউক্লিওটাইড। এরপর ধরেন আমরা আরেকটা নিউক্লিওটাইড যদি আঁকি, ধরে নেন এটা আমরা আঁকতেছি আরেকটা নিউক্লিওটাইড, আরেকটা নিউক্লিওটাইড আঁকলাম, ঠিক আছে। এই যে সরি এটা হচ্ছে সুগার, এর সাথে কি থাকবে, নাইট্রোজেন ঘটিত ক্ষারক থাকবে, এই যে ধরেন আছে নাইট্রোজেন ঘটিত ক্ষারক, ধরে নিলাম এটা হচ্ছে গুয়ানিন। এরপর ধরে নিলাম হচ্ছে এখানে কি আছে, ফসফেট গ্রুপটা আছে, কি আছে, যে অজৈব ফসফেটটা আছে, তাহলে এইটাও কি আরেকটা নিউক্লিওটাইড। এরকম অনেকগুলা নিউক্লিওটাইড একসাথে যুক্ত হয়ে কি তৈরি করবে, পলিনিউক্লিওটাইড। এই যে এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এরকম অনেকগুলা নিউক্লিওটাইড যুক্ত হয়ে কি তৈরি করবে, পলিনিউক্লিওটাইড। কিভাবে পলিনিউক্লিওটাইডটা তৈরি হবে, দেখো কিভাবে একটা একটার সাথে যুক্ত হবে। এই যে যে তোমার একটা ফসফেট গ্রুপ দেখতে পাচ্ছ না, এই ফসফেট গ্রুপের সাথে যুক্ত হবে কি আরেকটা যে নিউক্লিওটাইড, সেটা 3 নম্বর কার্বন, এই যে আবার এই 3 নম্বর কার্বনের সাথে ফসফেট গ্রুপটা যুক্ত হয়ে যাবে। এভাবে কি তৈরি হয়ে গেল, পলিনিউক্লিওটাইড। নিচে ধরো আরো অনেক নিউক্লিওটাইড আছে, কি তৈরি হয়ে গেল, একটা পলিনিউক্লিওটাইড তৈরি হয়ে গেল, ঠিক আছে। তো এই যে পলিনিউক্লিওটাইডটা যে তৈরি হয়েছে, এটা আমি এভাবে দাগ দিয়ে বুঝাইলাম। এই দাগটা দ্বারা আমরা কি বুঝতেছি, একটা পলিনিউক্লিওটাইডের সুতা তৈরি হয়েছে, একটা পলিনিউক্লিওটাইড চেইন তৈরি হয়েছে, ওই যে আমি আঁকছি একটা পলিনিউক্লিওটাইড চেইন তৈরি হয়েছে। ধরো এইটাই ধরো জুম আউট করলে ওরকম দেখা যাচ্ছে, ঠিক আছে। দেখো তো এইটার 3 নম্বর কার্বনটা ফ্রি না, এই 3 নম্বর কার্বনের সঙ্গে কি আর কোনো নিউক্লিওটাইড যুক্ত আছে, তা কিন্তু নাই। সো এই জন্য এটাকে আমরা কি বলতেছি, 3 নম্বর কার্বনটা ধরো ওপেন আছে, এটাকে আমরা 3 প্রাইম দ্বারা প্রকাশ করতেছি। দেখো তো এটার 5 নম্বর কার্বনের সাথে ফসফেট আছে, তার সাথে কি আর কোনো নিউক্লিওটাইড যুক্ত আছে, নাই। তার মানে এর 5 নম্বর কার্বনটাও কেমন, ওপেন, এটাকে আমরা 5 প্রাইম দিয়ে প্রকাশ করতেছি। তার মানে এই যে এটা আঁকলাম, এটা হচ্ছে ধরে নাও এটা হচ্ছে ওর 3 প্রাইম এন্ড, এটা হচ্ছে ওর 5 প্রাইম এন্ড। 3 প্রাইম মানে কি, ওর 3 নম্বর কার্বনের পরে আর কোনো কিছু যুক্ত নাই, আর কোনো নিউক্লিওটাইড 3 নম্বর কার্বনের সাথে যুক্ত নাই। এর অর্থ হচ্ছে ওর 5 নম্বর কার্বনের যে ফসফেট, তার সাথে আর কোনো নিউক্লিওটাইড যুক্ত নাই, এরা ওপেন, ঠিক আছে। এই যে এই জিনিসটা আমি ওইখানে আঁকছি, ক্লিয়ার কিনা, ঠিক আছে। অক্সিজেন কেন থাকে, এইটা শোনেন, এই যে আবির যে প্রশ্ন করেছেন অক্সিজেন কেন, হ্যাঁ এস ফর শর্করা, তাসকিয়া। আচ্ছা 5 নম্বর কার্বনটা সাইডে কেন, এই 5 নম্বর কার্বনটা সাইডে কেন, এইটা বুঝতে হলে আপনাদেরকে আরো বড় হইতে হবে। এটা পড়ার জন্য শুনেন, গ্লুকোজের স্ট্রাকচার, শর্করা কার্বোহাইড্রেটের স্ট্রাকচারটা কিরকম, কার্বোহাইড্রেট অনুর রাসায়নিক সংকেত, গাঠনিক সংকেত, এগুলো পড়তে হবে। এগুলো অনেক বিশদ কথাবার্তা, এত ছোট ক্লাসে আমরা এত কিছু পড়তে গেলে একটু পাগল পাগল ফিল করবো, ঠিক আছে। সো এই জিনিসটা আমরা বলতেছি না, জাস্ট এইটুকু জেনে রাখেন, এর বেশি আপনার জন্য আপাতত লাগবে না। আরেকবার বুঝাই দিব, পি দিয়ে হচ্ছে ফসফেট বুঝাচ্ছি, পিআই ইনঅর্গানিক ফসফেট একই, আমরা সংক্ষেপে পি লিখলাম, ঠিক আছে, ওকে। এখন দেখেন 2 প্রাইম না, দেখেন 2 এর নিচে তো ধরেন আরেকটা ফসফেট আছে, সো এটা 2 প্রাইম আমরা বলবো না, যেটা একদম কোনো কিছু নাই সেটা বোঝানোর জন্য আমরা 3 প্রাইম 5 প্রাইম দিয়েছি। এখন একটু খেয়াল করেন, এই যে একটা নিউক্লিওটাইড রাখলাম না, এই সেম জিনিসটা আমি যদি দেখুন উল্টা করে আঁকাই, যদি উল্টা করে কিভাবে দেখেন, এইখানে আমি ফসফেটের সুগারটা, শর্করাটা যেদিকে আঁকছি, এখানে শর্করাটা তার মুখামুখি কিন্তু উল্টা দিকে আঁকবো, এই ধরনের উল্টা করে আঁকতেছি। 5 কার্বন যুক্ত শর্করা, কি আঁকলাম, 5 কার্বন যুক্ত শর্করা আঁকলাম, ঠিক আছে। কি আঁকলাম এটা আমি, 5 কার্বন যুক্ত শর্করা। আরেকটা এঁকে ফেলি, ধরেন একবার এঁকে যাই, এটা ধরেন কি আঁকলাম, 5 কার্বন যুক্ত শর্করা আঁকলাম। আবার কি আঁকলাম, 5 কার্বন যুক্ত শর্করা আঁকলাম, ঠিক আছে। আঁকছি 5 কার্বন যুক্ত শর্করা, এই যে 3টা, বেশি না, মুখামুখি 3টা আঁকছি 5 কার্বন যুক্ত শর্করা। এই 5 কার্বন যুক্ত শর্করার সাথে আমি এখন নাইট্রোজেন ঘটিত ক্ষারক গুলো এঁকে ফেলবো। কি এঁকে ফেলবো, নাইট্রোজেন ঘটিত ক্ষারক। যে 1 নম্বর কার্বনের সাথে কি ছিল, নাইট্রোজেন ঘটিত ক্ষারক গুলা ছিল, কি ছিল, নাইট্রোজেন ঘটিত ক্ষারক গুলা ছিল। আমাদের একটু নিচা হয়ে গেছে, আমরা একটু লম্বা করে দিই। কি ছিল, ধরেন এদের নাইট্রোজেন ঘটিত ক্ষারক গুলা ছিল, কি ছিল, নাইট্রোজেন ঘটিত ক্ষারক গুলা ছিল, কি ছিল, নাইট্রোজেন ঘটিত ক্ষারক। আমি সমান করার জন্য বক্সটা উঁচা নিচে লাগতেছে, বাট সবই সেম থাকবে আর কি। আর কি থাকবে বলেন তো, আর থাকবে হচ্ছে ফসফেট। আর কি থাকবে, ফসফেট। এই যে এর সঙ্গে কি থাকবে, ফসফেট থাকবে। ধরে নেন এই যে একটা ফসফেট, ধরে নেন এই যে একটা ফসফেট, এই যে এখানে কি আছে, ফসফেট আছে, ঠিক আছে, অজৈব ফসফেট আছে। এখন এরাও কি হবে, একটা একটার সাথে যুক্ত হবে, পলিনিউক্লিওটাইড তৈরি করবে। কিভাবে, কিভাবে তৈরি করবে দেখেন, ওর 3 নম্বরের সাথে ওর ফসফেট যুক্ত হবে, ওর 3 নম্বরের সাথে ওর ফসফেট যুক্ত হবে। এইভাবে কি তৈরি হয়ে গেল, আরেকটা পলিনিউক্লিওটাইড চেইন তৈরি হয়ে গেল, আরেকটা
পলিনিউক্লিওটাইড চেইন তৈরি হয়ে গেল, হয়েছে। এখন দেখেন এর উপরের দিকে কোন দিকটা ফাঁকা, কোন কার্বনটা ফাঁকা, দেখেন এখানে ফাঁকা হচ্ছে 3 নম্বর কার্বনের দিকটা ফাঁকা। এরপরে দেখেন আর কোনো পলিনিউক্লিওটাইড নাই। এই 3 নম্বর কার্বন তো আরেকজনের সাথে যুক্ত হতে পারতো, আরেকটা নিউক্লিওটাইডের সাথে যুক্ত হতে পারতো, পারছে? পারে নাই। কেন পারে নাই? কারণ কোনো নিউক্লিওটাইড নাই। তো এটাকে বলতেছি 3'। এখানে দেখেন এই ফসফেট, এটা কি 5 নম্বর কার্বনের সাথে যুক্ত আছে না? এরপরে আর কোনো নিউক্লিওটাইড আছে না, ওই 5 নম্বর দিয়ে তো ও তো আরেকটা নিউক্লিওটাইডের সাথে যুক্ত হতে পারতো এই ফসফেটটা, সেটা কিন্তু পারে নাই। সো এখানে 5' প্রান্তটা ফাঁকা। তাহলে ওর ডিরেকশন দেখেন, ওর উপরের দিকে 5', নিচের দিকে 3'। তাহলে ওর দিকটা যেদিকে, ওর দিকটা দেখেন তার উল্টা, ওর উপরের দিকে 3', নিচের দিকে কি আছে 5'। তো এইটাই আমরা ধরেন লিখলাম, ওর হচ্ছে উপরের দিকে আছে 3', নিচের দিকে কি আছে 5' আছে। ঠিক আছে, তাহলে দুইজনের দিক উল্টা হইলো না, একটার দিক উপরের দিকে আরেকটার দিক নিচের দিকে, অর্থাৎ এটা মুখোমুখি আছে, সমান্তরাল ভাবে আছে, কিন্তু বিপরীতমুখী সমান্তরাল। কিভাবে আছে? বিপরীতমুখী সমান্তরাল। কিভাবে আছে? বিপরীতমুখী সমান্তরাল। এখন মনে রাখবেন আরেকটা কথা, এই যে দুইটা সূত্র তৈরি হলো, এটা একটা পলিনিউক্লিওটাইডের সুতা, এইটা আরেকটা পলিনিউক্লিওটাইডের সুতা। এই সুতার নাইট্রোজেনাস বেসগুলো, নাইট্রোজেন ঘটিত ক্ষারকগুলো হবে একে অপরের পরিপূরক। কি হবে? একে অপরের পরিপূরক। মনে রাখবেন অ্যাডিনিনের পরিপূরক হচ্ছে অলওয়েজ থাইমিন, সাইটোসিনের পরিপূরক অলওয়েজ গুয়ানিন, তার মানে কি গুয়ানিনের পরিপূরক অলওয়েজ সাইটোসিন। ঠিক আছে, তো এইটা আমাদেরকে এইভাবেই বসাইতে হবে। আরেকটা কথা মনে রাখবেন, অ্যাডিনিন আর গুয়ানিন এই দুইটা তো তোমার পিউরিন, এই দুইটা কি পিউরিন। ঠিক আছে, আর হচ্ছে থাইমিন সাইটোসিন এই দুইটা কি পাইরিমিডিন, এই দুইটা কি পাইরিমিডিন। তাই কিনা? তাই কিনা? সব সময় মনে রাখবা, সব সময় মনে রাখবা অ্যাডিনিনের সাথে থাইমিন দুইটা বন্ধন দিয়ে যুক্ত থাকবে। অ্যাডিনিনের সাথে থাইমিন দুইটা বন্ধন দিয়ে যুক্ত থাকবে, এই বন্ধনের নাম হচ্ছে হাইড্রোজেন বন্ধন। আর গুয়ানিনের সাথে সাইটোসিন 3টা বন্ধন দিয়ে যুক্ত থাকবে, এই বন্ধনের নামও কি হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে, তাহলে এই যে একটি সূত্রের অ্যাডিনিন অপর সূত্রের থাইমিনের সাথে 2টা হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকবে, একটি সূত্রের সাইটোসিন অপর সূত্রের গুয়ানিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকবে, একটি সূত্রের গুয়ানিন অপর সূত্রের সাইটোসিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ধন, কোন বন্ধন? হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত থাকবে। ঠিক আছে, এইভাবেই তৈরি হয়ে গেল কি, এইভাবেই তৈরি হয়ে গেল কি ডিএনএ। কি তৈরি হয়ে গেল? দ্বিসূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইড। এটাই যে সোজাভাবে যদি আমরা এইভাবে দাগ দিই, যে এরকম ময়ে সিঁড়ির ধাপের মতো এভাবে তৈরি হয়ে গেল। ঠিক আছে, দুইটা সূত্র বিপরীতমুখী সমান্তরাল, দুইটা সূত্র, এদের মাঝখানে নাইট্রোজেনঘটিত ক্ষারকগুলো তৈরি হয়ে গেছে। এই জিনিসটাই যখন পেঁচায় যাবে, এটা তো সোজা সিঁড়ি লাগতেছে না, এটা যখন পেঁচানো সিঁড়ির মতো থাকবে, কিরকম? এই যে এরকম, এটা ধরো একটা সুতা, এটা ধরো আরেকটা সুতা। ঠিক আছে, যে পেঁচায় গেল, এখন সিঁড়ির ধাপের মতো যদি আমি দেখাই, তাহলে এই যে এইভাবে, তাহলেই এই যে এইভাবে পেঁচানো সিঁড়ির ধাপের মতো থাকবে। এই স্ট্রাকচারকে আমরা কি বলতেছি? ডিএনএ বলতেছি। এই স্ট্রাকচারকে আমরা কি বলতেছি? ডিএনএ বলতেছি। এভাবেই ডিএনএ তৈরি হয়ে যায়। একটা হচ্ছে 3' থেকে 5', আর একটা 5' থেকে 3', অর্থাৎ বিপরীতমুখী কিন্তু সমান্তরাল ভাবে অবস্থান করতেছে। তাহলে দেখো এই যে মেইন যে সুতাটা, মেইন যে সুতাটা আমি আঁকছি, মেইন যে সূত্রটা তৈরি হয়েছে, এটা কি পরপর সুগার এবং ফসফেট দ্বারা তৈরি না? একটা সুগার একটা মানে একটা ফসফেট একটা সুগার, একটা ফসফেট একটা সুগার, এইভাবে তৈরি হয়েছে না? তাহলে মেইন অক্ষরটা তৈরি হয়েছে সুগার আর ফসফেট মিলে। আর সিঁড়ির যে ধাপগুলা, এই ধাপগুলো তৈরি হয়েছে কি দিয়ে? নাইট্রোজেন ঘটিত ক্ষারক দিয়ে। ঠিক আছে, অ্যাডিনিন থাইমিন হ্যাঁ হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এখন একটু শোনো, ব্রেক একটু পরে, এখন একটু শোনো, থাইমিনের পরিপূরক কি? থাইমিনের পরিপূরক কি? থাইমিনের পরিপূরক অ্যাডিনিন। দেখো যদি টি থাকে তাহলে ডাবল বন্ড এ হবে। ঠিক আছে, থাইমিনের পরিপূরক অ্যাডিনিন, কোনো সমস্যা নেই। এই পর্যন্ত ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়, যদি ক্লিয়ার হয় এখানে আসো, জিনিসগুলো এখন একটু ভিজুয়ালাইজ করি আমরা। যদি একটু ভিজুয়ালাইজ করতে চাও, দেখো কি বলছে, মার্কিন বিজ্ঞানী, আমেরিকান বিজ্ঞানী ওয়াটসন এবং ইংরেজ বিজ্ঞানী ক্রিক 1953 সালে, কত সালে? 1953 সালে প্রথম ডিএনএ অণুর ডাবল হেলিক্স মডেল বা দ্বিসূত্রী কাঠামো সম্পর্কে বর্ণনা দেন, এবং এই কাজের জন্য কত সালে? 1962 সালে নোবেল পুরস্কার পান। এই মডেল অনুযায়ী ডিএনএ অণুটা কেমন? দ্বিসূত্র। এই যে এইটা একটা সূত্রক, এইটা আরেকটা সূত্র, দুইটা সূত্র। ঠিক আছে, বিন্যাস ডান থেকে বাম দিকে ঘুরানো, ডান থেকে বাম দিকে ঘুরানো, এই যে এইভাবে যে আমরা শুরুটা করলাম কোন থেকে? ডান থেকে। ডান থেকে বাম দিকে ঘুরানো পেঁচানো সিঁড়ির ধাপের মতো। কিরকম? পেঁচানো সিঁড়ির ধাপের মতো। ঠিক আছে, যাকে বলা হয় ডাবল হেলিক্স। দুইটা সুতা ডাবল হেলিক্স, দুইটা সুতা
একটি অপরটির পরিপূরক। কেন পরিপূরক? একটু আগে আমরা দেখছিলাম কেন পরিপূরক। একটাতে যদি অ্যাডেনিন থাকে আরেকটাতে আছে থাইমিন, একে অপরের পরিপূরক। একটাতে সাইটোসিন থাকলে আরেকটাতে গুয়ানিন, একে অপরের পরিপূরক। তাই বলছে দুটি সুতা একে অপরের পরিপূরক, একই না, সুতা দুইটা কিন্তু আলাদা। দেখো এই সুতায় আছে হচ্ছে কি অ্যাডেনিন, সাইটোসিন, গুয়ানিন, এখানে কি আছে থাইমিন, গুয়ানিন, সাইটোসিন।